এইটা না পুরোটা না কি করবো বাইরে কখন যাবে? চারটা চারটা সাড়ে চারটা করে বিকেল 4টায়। থাকো হ্যাঁ বিকেল 4টায় আর কি করবে? আমি কিন্তু ক্লাস করে আমি তো রেখে দিই ওকে। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? অনেক দিন পরে মনে হয় আবার সেই মেইন টুপে আসলে লাইভ ক্লাস নেওয়া। তো আসসালামু আলাইকুম সবাই। প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে একটু কাইন্ডলি আমাকে জানান যে আমার মানে ভয়েস ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, অথবা স্ক্রিনটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, কারণ এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট ক্লাস করার জন্য। ওকে, তো মোটামুটি বেশ লং টাইম পরে হচ্ছে আবার হচ্ছে সবার সাথে দেখা। মাঝখানে আসলে ফেইড ব্যাচের ক্লাসগুলা রেগুলারই চলে। আমি হচ্ছে ফেইড ব্যাচের ক্লাসগুলা খুবই ডেডিকেশন নিয়ে নেই, ওদের যাতে কোনো মানে কমতি না হয় আর কি। কারণ যেহেতু ওরা মানে বা একটা বিশাল একটা অ্যামাউন্ট টাকা দিয়ে ইয়ে করে, আমি ওদের কাছে মানে দায়বদ্ধ। এই জন্য হচ্ছে আমি ফেইড ব্যাচের ক্লাসগুলো কখনো ইয়ে দিইনি। তো ইনশাল্লাহ যারা হচ্ছে 22 ব্যাচের স্টুডেন্ট, তাদের জন্য হচ্ছে আমরা খুব রিসেন্টলি ধরে নিতে পারেন যে ঈদের পরে হচ্ছে আমরা হচ্ছে ক্লাস নেওয়া শুরু করব। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এমসিকিউ ক্লাসগুলো মেইনলি নিব, কারণ যেটা সমস্যা বরাবরের মতোই আমি লাস্ট টাইমে মানে প্রতিবার যেটা করি, তোমার এমসিকিউ ক্লাসগুলো গুরুত্ব দিই। তো এবারও একই কাজ করব। ওকে, তো সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, আরেকটা কথা বলি যে আসলে টি শার্টের ব্যাপারে যেটা আমার এই ক্লাসগুলো নেওয়ার আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে তোমাদেরকে টি শার্ট গুলা দেওয়া। সবাইকে তো আসলে প্রথম কথা হলো সবাইকে তো আমি চাইলেও দিতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে মানে আমি যে মানে এগুলা বিক্রি করব সেই সেই সময়টাও আমার নাই, কারণ সেই সময়টা আমার নাই। তো আমি যেটা করছি, আমি ফেইড ব্যাচের স্টুডেন্টদেরকে দিছি, আর যারা আমার সাথে দেখা দেখা করছে কুমিল্লায়, ঢাকায়, আমি তাদেরকে দিছি। অথবা এখন তোমরা যারা আছো, আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে মানে 22 ব্যাচের জন্য, এখানে সবাই করতে পারবে, 21 করতে পারবে, 22ও করতে পারবে, যেহেতু এমসিকিউ ক্লাস, এটা 21-এর জন্য দরকার। তো এই ক্লাসে হচ্ছে তোমরা হচ্ছে অর্থাৎ তোমাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে তোমাদের পারফরমেন্স এবং হচ্ছে যেহেতু স্বাভাবিকভাবে লাইভ ক্লাসে মেনশন টেনশন এসবের কথা বলা হয়, তো মেনশন এই কয়েকটা জিনিসের আমরা এই দুই একটা জিনিসের উপর ভিত্তি করে আমরা কি করব, আমরা হচ্ছে যে তোমাদের আজকের ক্লাসে 5 জনকে হচ্ছে আমরা টি শার্ট গিফট করে দেব, এবং 5 জনের নাম আমরা ক্লাসেই বলে দিব। ওকে, 5 জনের নাম ক্লাসেই বলে দিব, যে কারা কারা পাচ্ছেন আমি হচ্ছে 5 জনের নাম ক্লাসে বলে দিব। ওকে, তো সবাই যে কাজটা করবেন, 2 মিনিট একটু সময় দিচ্ছি, নিজের বন্ধু বান্ধব যারা আছে মেনশন দিয়ে দেন, এবং ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবেন, ক্লাসটা শেয়ার করে দিবেন। নিজেদের মেসেঞ্জার গ্রুপ আছে বা যেখানে আছে, টেলিগ্রাম মেসেঞ্জার যেখানে আছে শেয়ার করে দিবেন। আর যেহেতু এই চ্যাপ্টারটা আমার সেকেন্ড টাইমার যারা আছে সংগ্রাম ব্যাচের, তাদের জন্য নেওয়া হচ্ছে আজকে। এটা আমি বলবো ব্যাচ সংগ্রামে যে স্টুডেন্টই এখানে ক্লাস করতেছো, তুমি হচ্ছে ক্লাসটা টেলিগ্রামে শেয়ার দিয়ে দাও। ওকে, ক্লাসটা টেলিগ্রামে শেয়ার করে দাও। তো আমরা 2 মিনিট পর আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া হাতে মেহেদি দিছে, আমি জীবনেও দিই না মেহেদি, আমি জীবনেও দিই না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা এই চ্যাপ্টারের উপর 3টা ক্লাস নিব। আমি মানে আমাদের যে সেকেন্ড টাইমারদের ব্যাচ সংগ্রাম ব্যাচটা আছে, তো একটা কেমিস্ট্রি চ্যাপ্টার মানে মেইনলি হচ্ছে 3টা করে ক্লাস নেই আর কি, প্রায় 2 ঘন্টার মতো করে। তো তোমাদেরও হচ্ছে সেম একই ক্লাসে নিব। তো আমরা 3 ঘন্টার মতো মানে 3 দিন ক্লাস নিব, মোটামুটি 2 ঘন্টার মতো ক্লাস হয়। ওকে, তো একটু ধৈর্য নিয়ে বসতে হবে। ঠিক আছে, সবাই হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবী সবাইকে একটু মেনশন টেনশন দিয়ে দাও, এবং ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিও। আমরা হচ্ছে শুরু করে দিব 2-1 মিনিটের মধ্যে। দুপুর টাইম পোলাবান সব ঘুমায় নাকি? আচ্ছা, দেখি কারা কারা আছে ক্লাসে,
কে কোথা থেকে আসো আমাদের সাথে একটু বলো তো, কে কোথা থেকে ক্লাস করতেছো আমাদেরকে? এখানে কোথা থেকে আসো একটু বলো, দেখি কোথা থেকে আসো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মুশফিকুর রহমান আছে, নুসরাত মেরিন, তারপর জান্নাত ফারিয়া, নকিবুল হক, কানিস ফাতেমা শান্তা। কে কোথা থেকে আসো? সিদ্রাতুল মুনতাহের দিবা। আচ্ছা ঠিক আছে। নকিবুল বলতেছে কিশোরগঞ্জ থেকে। সুহাইবা হচ্ছে ঢাকা থেকে। ওকে, পটুয়াখালী থেকে গলাচিপা। হ্যাঁ, আমি তো এখন পটুয়াখালী আছি। তো হচ্ছে আফিফা ঢাকা থেকে। ওকে, নার্গিস কুমিল্লা থেকে, পাবনা থেকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। বগুড়া থেকে, ময়মনসিংহ থেকে, চিটাগাং থেকে। এই যে শাহিদা কমেন্ট করছে তোমার বাসা থেকে। আচ্ছা ঠিক আছে। না না না, আজকে কি একটা ক্লাসে কিভাবে পুরো চ্যাপ্টার শেষ করে, এটা তো ভাইয়া পসিবল না, বুঝছো? এটা পসিবল না, আমি পারি না। আমি 3টা ক্লাস নিব টোটাল এই চ্যাপ্টারের উপর, এবং মেইন বইয়ের এমসিকিউ গুলো আমি হচ্ছে শেষ করাই দিব। ওকে, আর যারা 22 ব্যাচের আসো অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের দুমাইয়া মেনশন করতে থাকো, দুমাইয়া মেনশন করো। আর যারা 21 ব্যাচের আছো তারা তো অলরেডি তোমাদের ভার্সিটি এক্সাম আছে, অথবা তোমরা এখন সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তোমরাও পসিবল হলে মেনশন দাও। বাট 22 ব্যাচ অবশ্যই অবশ্যই মেনশন করবা, কারণ হচ্ছে তোমাদের হচ্ছে এমসিকিউ ক্লাস শুরু হবে, তো আমরা মানে ঈদের পরেই শুরু করে দিব ইনশাল্লাহ। ওকে, তো চাঁদপুর থেকে, কুমিল্লা থেকে। আচ্ছা ঠিক আছে, অনেক হলো ইন্ট্রোডাকশন। আমরা হচ্ছে এখন একটু পড়াশোনায় যাব, কারণ আমি এমনি একটু আস্তে আস্তে পড়াই, তো মানে স্লো পড়াই। তো তোমার যেহেতু এমনি আমি মানে কচ্ছপ গতির ইন্টারনেট, তো যদি হচ্ছে যে আরো টাইম ওয়াস্ট হয় তাহলে তো আমি ইয়ে করতে পারবো না, কারণ আমি এমনি কচ্ছপ গতির ইন্টারনেট, খুব আস্তে 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 পড়াই। আচ্ছা ঠিক আছে। কেমিস্ট্রি প্লাস বইটা এমনি দেখলাম তোমাদের ক্লাসে প্রিপারেশন নেওয়ার জন্য, যে আসলে কি আছে কি নাই টুকটাক দেখলাম আর কি। আমরা মেইনলি হচ্ছে আমি মেইন বইটাই পড়াই, আর এইসব বই টুকটাক যেটা দরকার আমি বলে দিই, জাস্ট এতটুকুই। ওকে, তো পরিবেশ রসায়ন, তোমার কেমিস্ট্রির প্রতিটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, এবং প্রতিটা চ্যাপ্টার কিন্তু মানে বিশাল সাইজের, ঠিক আছে? বাট জিনিসগুলো সহজ, তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু জিনিসগুলো অনেক সহজ। ওকে, দেখো পরিবেশ রসায়নের ক্ষেত্রে আমরা আমরা একদম হচ্ছে একেবারে বেসিক থেকে বুঝবো, এবং বইয়ের মোটামুটি আমি যেভাবে পড়াই, যে বইয়ের প্রতিটা লাইন ধরে ধরে, তো তোমাদের এভাবেই পড়াবো, প্রতিটা লাইন ধরে ধরে আমরা। তুমি যদি একটা মেইন বই যদি ভালোভাবে পড়তে পারো, ভালোভাবে বুঝে পড়ো, তাহলে কিন্তু তোমার মানে অ্যাডমিশনের প্রিপারেশনটা অনেক ইজি হয়ে যায়। বাট তোমরা কি করো, তোমরা হচ্ছে যে উদ্ভাস উন্যাসের চটি বই, এর চটি বই, ওর চটি বই, তোমরা বিভিন্ন জায়গায় স্লাইড এগুলা পড়ো। দেখো স্লাইড টাইড এগুলা হচ্ছে বানানো হয় সৌন্দর্যের জন্য, এগুলা সুন্দর হইলে মানে তুমি খাবা এই জন্য বানানো হয়, কিন্তু তুমি মেইন বই না পড়ে কখনোই চান্স পাবা না। এই জন্য তোমরা সুন্দর সুন্দর স্লাইড, চটি বই এসব কখনো পড়বা না, একটা মেইন বই A to Z লাইন বাই লাইন পড়বা, এটা তাহলে তোমার চান্স পাওয়াটা সবচেয়ে ইজি হবে। ওকে, তো এখানে বলছে যে বায়ুর গঠন এবং উপাদান নিয়ে কথা বলছে আমরা। আচ্ছা, ক্লিয়ার দেখা যায়, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, বায়ুর গঠন এবং উপাদান নিয়ে কথা বলছে যে পৃথিবীর চারপাশে অদৃশ্য গ্যাসের যে আবরণী ভূপৃষ্ঠ থেকে প্রায় 500 কিলোমিটারের অধিক উচ্চতা পর্যন্ত বিস্তৃত, তাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। ওকে, দেখো প্রথম লাইনটাই কিন্তু ইম্পর্টেন্ট। আমি তোমাকে জাস্ট এক নর্মাল জিনিস বোঝাই। ধরো এটা হচ্ছে পৃথিবী, এটা হলো পৃথিবী। পৃথিবী তো ঠিক আছে, তো তুমি পৃথিবীর এই জায়গায় আছো, আমরা কিন্তু পৃথিবীর সারফেসে থাকি। কেউ ভুলেও বললো না যে তুমি পৃথিবীর মাঝখানে থাকো, ভিতরে থাকো, এখানে থাকো, সেখানে থাকো। আমরা হচ্ছে পৃথিবীর সারফেসে থাকি, মানে এই সারফেসটাই থাকি। এখন এই সারফেসটার মানে মানে পৃথিবীর উপর থেকে শুরু করে 500 কিলোমিটার পর্যন্ত, 500 কিলোমিটার পর্যন্ত এই জায়গাটাকে বলতেছে বায়ুমণ্ডল। তার মানে তুমি দেখো, তুমি বায়ুমণ্ডলের কিন্তু একটা অংশ, তুমি বায়ুমণ্ডলের কিন্তু একটা অংশ। ওকে, তাহলে দেখো, তাহলে এই লাইনটা কি অনেক অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, বায়ুমণ্ডলের সংযুক্তির ক্ষেত্রে বলছে কি যে বায়ুমণ্ডলে গ্যাস মিশ্রণের মধ্যে মূলত রয়েছে নাইট্রোজেন 78.09%, অক্সিজেন এত পার্সেন্ট, কার্বন ডাইঅক্সাইড এত পার্সেন্ট। এই পার্সেন্টেজটা তোমার জানাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে এই পার্সেন্টেজটা জানতেই হবে। ওকে,
এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এই 3টা পার্সেন্টেজ যে তোমার নাইট্রোজেন কত পার্সেন্ট, অক্সিজেন কত পার্সেন্ট, কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট, ওকে, এই 3টা পার্সেন্টেজ জানতে হবে। এছাড়াও আরো আছে তোমার পানি বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস, নাইট্রোজেন সালফার, যাই হোক ব্লা ব্লা অনেক কিছু আছে। আচ্ছা, এখন বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য, এগুলা বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য তোমরা রিডিং দিতে পারবা, নো প্রবলেম, তোমরা এটা রিডিং দিতে পারবা। বায়ুমণ্ডলের গুরুত্ব তোমরা দেখে নিও, নো প্রবলেম। আমরা আসি এখান থেকে যে বায়ুমণ্ডলের অঞ্চল সমূহ। ওকে, দেখো অঞ্চল জিনিসটা তোমার অ্যাডমিশনের জন্য এবং এইচএসসির এমসিকিউর জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। যে অঞ্চল, এখন আমি তো প্রথমেই বলছি যে তুমি হচ্ছে এই পৃথিবীর এই মানে পৃষ্ঠে আছো, তো তোমার উপরে 500 কিলোমিটার পর্যন্ত জায়গা জুড়ে হচ্ছে কি বলতেছে এটা বায়ুমণ্ডল। এখন দেখো বায়ুমণ্ডলের অঞ্চলকে চাপ এবং তাপমাত্রার পরিবর্তন অনুসারে 4টা অঞ্চলে ভাগ করা যায়। তাহলে কিসের অনুসারে? চাপ এবং তাপমাত্রার পরিবর্তন অনুসারে 4টা অঞ্চলে ভাগ করা যায়। 4টা অঞ্চল কি কি ভাইয়া? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আর হচ্ছে থার্মোস্ফিয়ার। এই 4টা নাম কোনোভাবেই ভুলা যাবে না। ওকে, আচ্ছা, এখন ট্রপোস্ফিয়ার দেখবা অনেক ইন্টারেস্টিং, এই জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং এবং তুমি মানে অনেক কিছু বুঝতে পারবা যে তুমি তুমি আসলে কই আছো। এই যে তোমার মানে বিমান চলতেছে, বিমানটা মানে এই বিমানটা কোন অঞ্চল দিয়ে যাচ্ছে, তারপরে মানে জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং। ওকে, এখন দেখো তো ট্রপোস্ফিয়ার বলছে যে ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে বলা হয় ট্রপোস্ফিয়ার। সোজা কথা হলো, ধরো এই যে তুমি আসো, তো মানে তুমি তো পৃথিবীর পৃষ্ঠে আসো, এখান থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় কি? ট্রপোস্ফিয়ার। ওকে, তো এখানে দেখো বলছে এই স্তরের বায়ুচাপ 760 মিলিমিটার মার্কারি থেকে উপরের দিকে কমতে থাকে এবং 15 কিলোমিটার উচ্চতা এটা 100 মিলিমিটার মার্কারি বায়ুচাপ থাকে। ওকে, এতে তাপমাত্রা উপরের দিকে কমতে থাকে। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, দেখো এই বক্সটা আমরা একটু খেয়াল করি। তুমি ট্রপোস্ফিয়ারে যখন থাকবা তখন তুমি হচ্ছে মানে যত উপরের দিকে যাবা তত হচ্ছে তোমার টেম্পারেচার কমতে থাকবে এবং চাপটাও কমতে থাকবে, নর্মাল জিনিস। দেখো তুমি তুমি যারা হচ্ছে মানে এই জীবনে যদি কখনো পাহাড় পর্বতে যাইয়া থাকো, তুমি দেখবা কি পাহাড় পর্বতে যখন যাও, যেমন আমি হচ্ছে তোমার গত বছর ইয়েতে গেছিলাম যে তাজিংডং বিজয়, যেটা আর কি ক্রিওক্রাডাং। তো আমরা যখন মানে বান্দারবান ছিলাম তখন নর্মাল ছিল, টেম্পারেচার সবকিছু ইয়ে ছিল, কিন্তু যখন তাজিংডং মানে কিওকাটাঙে উঠলাম তখন দেখলাম যে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা তোমার। ঠিক আছে, নর্মাল জিনিসটা তোমাকে আমি যেটা বোঝাচ্ছি, তুমি যত আসলে উপরের দিকে উঠবা তোমার হচ্ছে কি যে প্রেসারটা কমতে থাকবে এবং টেম্পারেচারটাও কিন্তু কমে যাবে। কেন এই জিনিসটা কেন হয়? কারণ হচ্ছে দেখো তোমার যেসব মলিকিউলের ওয়েটটা বেশি তারা তো নর্মালি নিচের দিকেই থাকে, আর যারা হালকা মলিকিউল তারা উপরের দিকে থাকে। তার মানে তুমি যত উপরের দিকে যাচ্ছ মলিকিউল কিন্তু কমতেছে, আর নিচের দিকে হালকা এবং ভারী মানে সবাই মোটামুটি থাকে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে কি তুমি যত উপরের দিকে যাচ্ছ তত কিন্তু মলিকিউল গুলো কমতেছে, আলটিমেটলি কি তোমার যে মানে এই প্রেসারটাও কিন্তু আলটিমেটলি কমে যায়। ওকে, তাহলে ঠিক আছে, এতটুকু গেল। এখন দেখো বলছে প্রতি কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা 60 ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পেয়ে 12 কিলোমিটার উচ্চতায় -55 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। এটা একটু জানতে হবে। তোমার কোশ্চেন করবে, আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে যে জিনিসটা পড়াই সেটা হচ্ছে যে একটা টপিক পড়ে এখান থেকে কোশ্চেন কি কি আসবে, এটা হচ্ছে আমি স্টুডেন্টদেরকে মেইনলি ধরাই দিই যে কোশ্চেন কি কি আসবে। ওকে, কারণ হচ্ছে দেখো তুমি সবকিছুই পারো, সব জানো, মানে তুমি সব পারো সব জানো, বাট হচ্ছে ওইটা ইম্পর্টেন্ট না, তোমার ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেনটা কি আসবে তুমি সেটা জানো কিনা। ওকে, তো এটা খুবই খুব ইম্পর্টেন্ট যে তুমি ট্রপোস্ফিয়ারে প্রতি কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পায়, সেটা হচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড হারে। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা যে মানে এই ঝড় বৃষ্টি দেখি এটা মূলত ট্রপোস্ফিয়ার অঞ্চলেই হয়। আর আমাদের যে মানে বিমানটা চলে সেই বিমানটা হচ্ছে মানে এই বিমানটা সোজা কথা হলো, আমি একটু কথা বলি, তুমি যা যা চোখে দেখো সবকিছু ট্রপোস্ফিয়ারে ঘটে, তুমি যা যা চোখে দেখো সব ট্রপোস্ফিয়ারে ঘটে। তাহলে দেখো আমরা যে এই ঝড় বৃষ্টি এগুলা কি ট্রপোস্ফিয়ারে ঘটে, এবং বিমান চলে এগুলা কি ট্রপোস্ফিয়ারে ঘটে। এই জন্য ট্রপোস্ফিয়ারে দেখো, ট্রপোস্ফিয়ারে যেহেতু তোমার বিমান চলে, ঝড় বৃষ্টি মানে দুনিয়া সবই হইতেছে তোমার, তো এই জন্য এটাকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। কি বলে? ক্ষুব্ধ। ঠিক আছে, আর দেখো স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ঝড় বৃষ্টি না থাকা স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। আরেকটা যে তোমার আছে লেয়ার আছে, সেটা হলো কি স্ট্র্যাটোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ারে তোমার কি ঝড় বৃষ্টি হয় না। তো সোজা কথা হলো, আমি যেভাবে পড়াই যে আমরা যা যা দেখি সেটা হলো ট্রপোস্ফিয়ার, আর আমরা যা যা দেখি না সেটা আমরা স্ট্র্যাটোস্ফিয়ার ধরে নিচ্ছি। তাহলে দেখো তুমি ঝড় বৃষ্টি দেখতেছো, বিমান চলে দেখতেছো, তার মানে তুমি যা যা দেখতেছো সবগুলা হলো ক্ষুব্ধ মণ্ডল দেখতেছো বা ট্রপোস্ফিয়ার দেখতেছো। আর
মানে স্ট্র্যাটোস্ফিয়ারে বলছে ঝড় বৃষ্টি কি, ঝড় বৃষ্টি থাকে না, এজন্য এটাকে শান্তমণ্ডল বলা হয়। ওকে, আচ্ছা। আর সবসময় মনে রাখবা তোমার এই জেট বিমান হচ্ছে এই শান্তমণ্ডল দিয়ে কিন্তু চলাচল করে। একটা হচ্ছে নর্মাল বিমান আর একটা হচ্ছে কি জেট বিমান। তো জেট বিমান চলাচল করে হচ্ছে এই শান্তমণ্ডল দিয়ে। যে কথাগুলো আমি বলতেছি এই কথাগুলা খুবই 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 ইম্পর্টেন্ট। তুমি যদি অ্যাডমিশনে এবং এসএসসি এমসিকিউতে ভালো করতে চাও, যেহেতু আমি তো এখানে আর সিকিউ পড়াচ্ছি না, যদি এমসিকিউতে তুমি ভালো করতে চাও তোমার জন্য এই জিনিসগুলা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। তাহলে দেখো, তাহলে এইসব জিনিস কি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখন দেখো, এখন বলছে যে ট্রপোস্ফিয়ার এবং পরবর্তী স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী বায়ুর পাতলা স্তরের তাপমাত্রা অবস্থান্তর বা বৈপরীত্য ঘটে। আচ্ছা, যাই হোক, এই অঞ্চলের মধ্যবর্তী বায়ু পাতলা স্তরকে ট্রপোপাউস বলে। ওকে, এখন এখানে একটা জিনিস খেয়াল করো, বলছে যে বায়ুমণ্ডলের ঊর্ধ্ব দিকে তাপমাত্রার পরিবর্তনকে ল্যাপস রেট বলা হয়। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, ল্যাপস রেট। ওকে, ল্যাপস রেট জিনিসটা তোমরা বোঝো কিনা আমি জানি না, আমি বুঝাই দিচ্ছি, খুবই সহজ। বলছে দেখো, ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা ক্রমহ্রাস স্বাভাবিক ধরে একে পজিটিভ ল্যাপস রেট বলা হয়। আচ্ছা, আমি সিম্পল একটা জিনিস বুঝাই, যেমন ধরো তোমার এই ট্রপোস্ফিয়ারের জন্য ল্যাপস রেটটা হচ্ছে কি, ট্রপোস্ফিয়ারের জন্য ল্যাপস রেটটা হচ্ছে তোমার যে পজিটিভ, ট্রপোস্ফিয়ারের জন্য ল্যাপস রেটটা হচ্ছে পজিটিভ। ভাই এটা মনে রাখবো কিভাবে? আচ্ছা, আমাকে বলো তো, তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মান কি ছিল? নেগেটিভ। আর তাপ হারি বিক্রিয়ায় ডেল এইচ কি ছিল? পজিটিভ। ঠিক আছে, তাহলে দেখো, যেহেতু তোমার ট্রপোস্ফিয়ারে তুমি যত উপরের দিকে উঠবা তাপটা কি হচ্ছে, তাপটা তোমার কমে যাচ্ছে এবং চাপটাও কমে যাচ্ছে। যেহেতু তোমার তাপটাও কমে যাচ্ছে, চাপটাও কমে যাচ্ছে, এজন্য আমরা হচ্ছে যে মানে ট্রপোস্ফিয়ারের তাপমাত্রার যে চেঞ্জটা এটাকে বলবো পজিটিভ ল্যাপস রেট। বুঝতে পারছো? কারণ এখানে তাপটা মূলত হারাচ্ছে। ঠিক আছে, এজন্য আমরা কি বলবো? পজিটিভ ল্যাপস রেট বলবো। ওকে, আশা করি এই জিনিসটা বুঝতে তোমাদের প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এখন দেখো স্ট্র্যাটোস্ফিয়ার তাহলে মানে স্ট্র্যাটোস্ফিয়ারের রেঞ্জটা কতটুকু? যেহেতু ট্রপোস্ফিয়ার ছিল 15 পর্যন্ত, স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, এই স্ট্র্যাটোস্ফিয়ারে বলছে তাপমাত্রা -55 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ক্রমশ বৃদ্ধি পেয়ে 50 কিলোমিটার উচ্চতায় 2 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। তাহলে দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারে তোমার উচ্চতা যত বাড়ে তত হচ্ছে কি তাপমাত্রা বেড়ে যায়। দেখো, উচ্চতা যত বাড়বে তত হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে তাপমাত্রা যেহেতু এখানে বাড়ে, এটাকে বলা হয় কি নেগেটিভ ল্যাপস রেট। বুঝতে পারছো? নেগেটিভ ল্যাপস রেট। ওকে, আচ্ছা। যাই হোক, স্ট্র্যাটোস্ফিয়ার নিয়ে এটা তোমাকে জানতে হবে না, আমি বুঝাই দিব যে পজিটিভ ল্যাপস রেট, নেগেটিভ ল্যাপস রেট এটা কিভাবে তুমি সিরিয়ালে মনে রাখতে পারবা, সিকোয়েন্সটা তোমাকে আমি ধরাই দিচ্ছি একটু পরে। আচ্ছা, এখন দেখো, বিশেষত্ব বলছে স্ট্র্যাটোস্ফিয়ারে সূর্যের আলোর মধ্যস্থ ক্ষতিকারক ইউভি রশ্মি শোষণকারী ওজোন স্তর অক্সিজেন থেকে সৃষ্টি হয়। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যারা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন দিবা এবং তোমাদের এসএসসি এমসিকিউর জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট যে স্ট্র্যাটোস্ফিয়ারে সূর্যের আলোর মধ্যস্থ ক্ষতিকারক ইউভি রশ্মি শোষণকারী ওজোন স্তর অক্সিজেন থেকে সৃষ্টি হয়। তাহলে দেখো, প্রথম কথা হলো ওজোন স্তর, এটা কোথায় থাকে? এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। কোশ্চেনগুলো শোনো, ওজোন স্তর থাকে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপরে কোশ্চেন হলো ওজোন স্তর কোথা থেকে সৃষ্টি হয়? অক্সিজেন অণু থেকে সৃষ্টি হয়। দেখো, অক্সিজেন অণু থেকে সৃষ্টি হয়। ওকে, আচ্ছা, এই ওজোন দ্বারা ইউভি রশ্মি শোষণের ফলে স্তরে তাপমাত্রা বৃদ্ধি ঘটে। এই ওজোন স্তর ছাতার মতো পৃথিবীকে আচ্ছাদন করে রাখে। তাহলে ওজোন স্তরটা কোথায় থাকে? এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। এবং ওজোন স্তরটা কোথা থেকে সৃষ্টি হয়? অক্সিজেন অণু থেকে। ওকে, তাহলে দেখো, এই ওজোন স্তরটা কি করে, মানে তোমার মানে যত বেশি টেম্পারেচার থাকে এসব জিনিসকে কি করে, এসব জিনিসকে তোমার ধরে রাখে, যার কারণে কি হয়, পৃথিবীতে মানে এত টেম্পারেচার হচ্ছে আসতে পারে না। ওকে, তাহলে এটা গেল। তাহলে কোশ্চেন হলো দুইটা, একটা হচ্ছে ওজোন স্তর কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। এবং ওজোন স্তর কোথা থেকে সৃষ্টি হয়? অক্সিজেন অণু থেকে সৃষ্টি হয়। ওকে, এখন আসি হচ্ছে মেসোস্ফিয়ারে। দেখো, মেসোস্ফিয়ারটা হচ্ছে তোমার 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত হচ্ছে মেসোস্ফিয়ার। সিম্পল জিনিস, ট্রপোস্ফিয়ার যদি হয় তোমার 15 থেকে মানে 0 থেকে 15 পর্যন্ত, স্ট্র্যাটোস্ফিয়ার 15 থেকে 50 পর্যন্ত, মেসোস্ফিয়ার মানে 50 থেকে 85 পর্যন্ত, সিম্পল হিসাব। এবং স্ট্র্যাটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ারকে পৃথক রেখেছে। আচ্ছা হ্যাঁ, এটা একটা লাইন আছে যে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ারকে ভিতর রেখেছে স্ট্র্যাটোপাউস নামক পাতলা। আচ্ছা, এটা নিয়ে আমি বলে দিই, এটা সিম্পল জিনিস। দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ারকে পৃথক রেখেছে কোন পাতলা স্তর?
এটা হচ্ছে স্ট্র্যাটোপাউস। একদম সিম্পল জিনিস। ধরো তোমাকে বললাম যে ট্রপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারকে পৃথক রেখেছে কোন পাতলা স্তর, সেটা হলো ট্রপোপাউস। দেখো এই যেখানে আছে যে ট্রপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারকে পৃথক রেখেছে কোন পাতলা স্তর, এটা হলো ট্রপোপাউস। সিম্পল জিনিস। তোমাকে দুইটা লেয়ারের কথা বলবে, ধরো ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার, বললো যে ট্রপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারকে পৃথক রাখছে কোন পাতলা স্তর, তাহলে প্রথম প্রথম কোন নামটা বলছে, ট্রপোস্ফিয়ার, তাহলে ট্রপোপাউস। তারপরে ধরো বললো স্ট্র্যাটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ারকে পৃথক রেখেছে কোন পাতলা স্তর, তাহলে প্রথম কোন নামটা বললাম, স্ট্র্যাটোপাউস, তার মানে স্ট্র্যাটোস্ফিয়ার, তাহলে কি হবে, স্ট্র্যাটোপাউস। কথা কি বুঝতে পারছো কিভাবে নামকরণটা করছে? ওকে, তাহলে এখন দেখো বলছে যে এই স্তরের শুরু থেকে পূর্বের বিপরীত নিয়মে তাপমাত্রা হ্রাস পেতে থাকে এবং 83 কিলোমিটার উচ্চতায় -93 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুমণ্ডল শীতলতম অবস্থায় পৌঁছায়। তাহলে দেখো -93 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ দ্য লোয়েস্ট টেম্পারেচার, মানে বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম বা লোয়েস্ট টেম্পারেচার হচ্ছে -93 ডিগ্রি সেন্টিগ্রেড, সবচেয়ে লোয়েস্ট। এর চেয়ে লোয়েস্ট আর পসিবল না। ওকে, এবং এটা কোন লেয়ারে হয়, এটা হচ্ছে মেসোস্ফিয়ারে হয়। দেখো তোমরা সবই পারো, তোমরা এখন সবই পারো, ইউটিউবে লটস অফ ভিডিও আছে, হাজার হাজার লক্ষ কোটি ভিডিও আছে, তোমরা প্রি কন্টেন্ট হিসেবে সব পাচ্ছ। বাট দ্য ফ্যাক্ট ইজ তুমি সব পারা আর হচ্ছে অ্যাডমিশনের চান্স পাও দুই জিনিস। কারণ হচ্ছে তুমি সব মাথায় নিয়ে পরীক্ষা হলে যাইতে পারবা না, তুমি সব কিছু শিখতে পারবা না, সব মনে রাখতে পারবা না। তুমি যতই পারো আমি তোমাকে একটা কোশ্চেন দিয়ে মানে আটকায় দিতে পারবো, যে কোনো একটা উল্টাপাল্টা কোশ্চেন দিয়ে তোমাকে আটকায় দেওয়া যাবে। বাট তুমি যদি সিস্টেমেটিক্যালি মানে পড়াশোনা করো, যে আচ্ছা একটা টপিক আমি পড়লাম মেসোস্ফিয়ার, এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে এটা আমাকে পয়েন্ট আউট করতে হবে, তাই তোমার চান্স পাওয়াটা কিন্তু ইজি হয়ে যাবে। তুমি আমার এই ক্লাসটা করো, করার পরে দেখবা যে তোমার ম্যাক্সিমাম জিনিস তুমি হচ্ছে নিজে পারবা। কোশ্চেন ব্যাংক খোলো, যারা গুচ্ছতে পরীক্ষা দিবা অথবা বার্ষিকতে পরীক্ষা দিবা তারাও তো ক্লাসগুলো করতেছো, তুমি কোশ্চেন ব্যাংক খোলো। এবং 22 ব্যাচে যারা আছো তোমরা তো মানে এসএসসি দিবা সামনে, তো তোমরা হচ্ছে এসএসসি দিবা, তোমরা মানে বইয়ের এমসিকিউ খোলো, দেখবা যে তুমি সব পারতেছো। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমি প্রতিটা টপিক মানে পড়াই বুঝাই কম, কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করি বেশি। একটা স্টুডেন্টকে বুঝাই যে এখান থেকে কি পড়বা তুমি, কোন জিনিসটা তোমার ইম্পর্টেন্ট, সেই জিনিসটার উপর হচ্ছে আমি সবচেয়ে বেশি জোর দিই। ওকে, তো এখানে খেয়াল করো, তাহলে হচ্ছে -93 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা হচ্ছে সবচেয়ে শীতলতম অবস্থায় পৌঁছাবে। ওকে, আচ্ছা এখন কথা হলো ভাইয়া, একটু আগে দেখলাম স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রা হুট করে বেড়ে গেল, তাহলে মেসোস্ফিয়ার আবার কমে গেল কেন? সহজ হিসাব, যে মেসোস্ফিয়ারে ওজোন লেয়ার নাই, তো ওজোন লেয়ারের কারণে এই যে স্ট্র্যাটোস্ফিয়ারে কেন তাপমাত্রা বাড়ছে, তুমি তো কোশ্চেনটা করতে পারতা, কেন? ওজোন লেয়ারের কারণে, একমাত্র ওজোন লেয়ার টেম্পারেচারটাকে ধরে রাখে এজন্য। কিন্তু মেসোস্ফিয়ারে তো নাই, তারপরে ট্রপোস্ফিয়ারে তো ওজোন লেয়ার নাই, এজন্য যেখানে যেখানে এরকম ওজোন লেয়ার নাই সেখানে কি হয়েছে, টেম্পারেচারটা কমে গেছে। ওকে, একদম সিম্পল জিনিস, জাস্ট বুঝলেই হলো। আচ্ছা, তারপরে দেখো ট্রপোস্ফিয়ারের মতো মেসোস্ফিয়ারের তাপমাত্রা হ্রাসের ক্রমগণনাকে বলা হয় পজিটিভ ল্যাপস রেট। ওকে, আচ্ছা মেসোস্ফিয়ারের শেষ প্রান্তে রয়েছে মেসোপাউস, মানে সোজা কথা হলো মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারকে আলাদা করে রাখে যে লেয়ার, সেটা হচ্ছে মেসোপাউস। আচ্ছা, তাইলে এতটুকু পর্যন্ত তোমাদের কি বুঝতে কোনো প্রবলেম আছে আমাকে একটু বলো তো, অথবা কোশ্চেন থাকলে করতে পারো। তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা কোশ্চেন থাকলে করতে পারো। আর তোমাদের হচ্ছে বন্ধু বান্ধবী যারা আছে, মূলত 22 ব্যাচকে বলতেছি, তোমাদের যেহেতু ক্লাস শুরু হবে তোমাদের উপস্থিতিটা বেশি ইম্পর্টেন্ট, তো তোমরা হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দাও এবং ক্লাসটা সবাই শেয়ার করে দাও। ওকে, হ্যাঁ একটু দুমায়া মেনশন দিয়ে দাও। আচ্ছা, আর আমি ক্লাসের পারফরমেন্সের উপর 5 জনের নাম বলে দিব, 5 জনের নাম বলে দিব, টেনশন নিও না। আমি হচ্ছে অর্থাৎ পারফরমেন্সের উপর 5 জনের নাম বলে দিব, র্যান্ডম কিছু কোশ্চেন দিব, তো কোশ্চেনের আনসারের উপর ভিত্তি করে অথবা তোমরা মানে মেনশনের উপর ভিত্তি করে আমি হচ্ছে 5 জনকে দিয়ে দিব। এটা নিয়ে আবার মন খারাপ করো না। ওকে, ঠিক আছে, তাইলে কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে আমাকে বলো। হ্যাঁ, যারা 22 ব্যাচের আছো তোমরা একটু বেশি মানে বেশি করে মেনশন দিয়ে দাও তোমাদের বন্ধু বান্ধবদের। আচ্ছা, এখন আসো আমরা এখন আসো, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে থার্মোস্ফিয়ারে যাই। থার্মোস্ফিয়ারটা হচ্ছে ওই যে 4টা মানে অঞ্চল পড়লাম না, এই 4 নম্বর অঞ্চলটা হলো থার্মোস্ফিয়ার। তাহলে দেখো বায়ুমণ্ডলের 4th লেয়ারটা হচ্ছে থার্মোস্ফিয়ার। এটা হচ্ছে তোমার আমরা দেখছি প্রথম লেয়ার হচ্ছে 0 থেকে 15, তারপরে সেকেন্ড লেয়ারটা হচ্ছে 15 থেকে 50, থার্ড হচ্ছে 50 থেকে 85, তার মানে 85 থেকে 500 পর্যন্ত, মানে উপরে সবটা হচ্ছে কি তোমার এই থার্মোস্ফিয়ার। ওকে, আচ্ছা, এই লেয়ারে হচ্ছে তোমার টেম্পারেচারটা আবার কি বাড়তে থাকে, বাড়তে বাড়তে দেখো এটা 2000 ক্যালভিন পর্যন্ত হইতে পারে। ওকে,
মানে এতই বাড়তে থাকে, 2000 কেলভিন পর্যন্ত হইতে পারে। তাহলে দেখো থার্মোস্ফিয়ারে আলোক শক্তি যেমন উচ্চ ইউভি রশ্মির প্রভাবে গ্যাসীয় অণুর আচ্ছা যাই হোক, আরেকটা জিনিস এখানে একটু খেয়াল করো, তোমার এই থার্মোস্ফিয়ারে টেম্পারেচারটা তোমার কথাগুলো শোনো, এত এত বেশি যে এই লেয়ারে গ্যাসীয় অণুগুলা তোমার আয়ন আকার ধারণ করে, মানে আয়ন ফর্মে চলে যায়। যেমন দেখো টেম্পারেচার 2000 কেলভিন পর্যন্ত হইতে পারে, হিউজ টেম্পারেচার। তো এটা হচ্ছে কি আয়ন আকার ধারণ করে তোমার যে অনুপরমাণুগুলো আছে। এজন্য এই অঞ্চলের আরেকটা নাম হচ্ছে কিন্তু আয়নস্ফিয়ার, ঠিক আছে, আয়নস্ফিয়ার। ওকে, কারণ এই অঞ্চল হচ্ছে বিভিন্ন আয়নগুলো থাকে। আচ্ছা, আয়নস্ফিয়ার মানে থার্মোস্ফিয়ার বা আয়নস্ফিয়ারের পর আরেকটা অঞ্চল আছে, সেটা হলো তোমার এক্সোস্ফিয়ার। এটা একটু মনে রাখবা। তাহলে দেখো এর উপরের দিকে আরেকটা অঞ্চল আছে, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার, এবং এক্সোস্ফিয়ারের উপরেও আরেকটা অঞ্চল আছে, সেটা কি এক্সোস্ফিয়ারের উপরে আরেকটা অঞ্চল আছে, সেটা হচ্ছে চুম্বক স্ফিয়ার। তাহলে দেখো, তাহলে আমরা অঞ্চলগুলো কি কি পাইলাম? ট্রপোস্ফিয়ার পাইলাম, স্ট্র্যাটোস্ফিয়ার পাইলাম, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের পর আরেকটা অঞ্চল পাইছি, সেটা হলো এই যে দেখো এক্সোস্ফিয়ার। তাইলে আমরা 5 নাম্বার একটা পাইছি, সেটা হলো, যদি আমাদের মানে এই দুইটা অঞ্চল এক্সোস্ফিয়ার এবং চুম্বক স্ফিয়ার, এই দুইটা এত বেশি ইম্পর্টেন্ট না, এই জন্য এটাকে এই বক্সের মধ্যে রাখা হয় নাই, বুঝছো? এই দুইটা এত বেশি ইম্পর্টেন্ট না, এই জন্য বক্সের মধ্যে রাখা হয়নি, বুঝতে পারছো? তাহলে টোটাল এই 6টা লেয়ারের কথা তোমরা মনে রাখবে, বা 6টা অঞ্চল, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, বায়োনোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার, আর হচ্ছে চুম্বক স্ফিয়ার। তোমরা এই 6টা লেয়ারের কথা মনে রাখবা। এখন এই বক্সটা একটু খেয়াল করো, যারা হচ্ছে তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা এবং ভার্সিটিতে পরীক্ষা দিবা, তাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যারা এসএসসি দিবা তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তোমার এখান থেকে এমসিকিউ আসবে। প্রথম কথা হলো, যে কোনো বক্স দেখলে তোমরা পাগল হয়ে যাও যে কি পড়বা, মানে পাগল হয়ে যাও, কি পড়বো, মানে এমন অবস্থা। দেখো, তোমাকে একটা বক্সে প্রথমে সবচেয়ে সহজ জিনিসটা চিন্তা করতে হবে। এই বক্সের সবচেয়ে সহজ জিনিসটা কি? এই বক্সের সবচেয়ে সহজ জিনিসটা হলো 4টা অঞ্চলের নাম। 4টা অঞ্চলের নাম তোমাকে বলবে নিচের কোনটি বায়ুমণ্ডলের অঞ্চল নয়, জাস্ট এরকম বলে দিবে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। আর একটা দিয়ে দিল, উল্টাপাল্টা একটা দিয়ে দিল, ঠিক আছে, আর উল্টাপাল্টা একটা দিয়ে দিল যে মানে আমার নামই বলি সৈকত স্ফিয়ার, ঠিক আছে। তো এখন সৈকত স্ফিয়ার বলে কিছু আছে, তার মানে এটা হলো সবচেয়ে গ্রস কোশ্চেন। তারপরে গ্রস কোশ্চেন হচ্ছে পরিধি। তোমাকে বলবে ট্রপোস্ফিয়ারের পরিধি কতটুকু, তার মানে ভূমি থেকে 15 কিলোমিটার, স্ট্র্যাটোস্ফিয়ার কতটুকু, তারপরে তোমার মেসোস্ফিয়ার কতটুকু, থার্মোস্ফিয়ার কতটুকু। বুঝছো? খুবই সিম্পল জিনিস, কিন্তু ওই যে বুঝতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু খেয়াল করো, দেখো তুমি বায়ুমণ্ডলের যত উপরের দিকে যাবা তত চাপ হচ্ছে কমতে থাকবে, যত উপরে যাবা তত চাপ হচ্ছে কমতে থাকবে, মানে যত যাবা তত হচ্ছে চাপটা কি কমতে থাকবে। তাহলে এটা নিয়ে কোনো ঝামেলা নাই। কিন্তু তাপের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। তাপ প্রথমটার ক্ষেত্রে হ্রাস পায়, এরপরে বাড়ে, এরপরে হ্রাস পায়, এরপরে বাড়ে। তাহলে দেখো, তাহলে জিনিসটা কি মনে রাখবা, কমে বাড়ে, মানে প্রথমে কমে পরে বাড়ে, প্রথমে এরপরে কি, এরপরে কমে এরপরে বাড়ে। তোমার জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে কোথায় কমে কোথায় বাড়ে, এই জিনিসটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। এখন দেখো, আবার এখানে লেফট সাইডের একটা ঝামেলা আছে। তাহলে তোমার যেখানে কমে ওইখানে ভাইয়া কি, ওইখানে হচ্ছে তোমার পজিটিভ লেফট সাইড, এবং যেখানে বাড়ে ওইখানে কি নেগেটিভ লেফট সাইড। বুঝছো? লেফট সাইডের হিসাবটা মনে রাখবা। আচ্ছা, এখন এটা গেল হচ্ছে তাপমাত্রা এবং চাপের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের শ্রেণী বিভাগ। কিন্তু ভাইয়া আরেকটা শ্রেণী বিভাগ আছে, সেটা হলো সংযুক্তিগত শ্রেণী বিভাগ, মানে কোন উপাদান কতটুকু আছে সেটার উপর ভিত্তি করে। এটা হচ্ছে 2 প্রকার, হোমোস্ফিয়ার, হেটারোস্ফিয়ার। ওকে, এখন দেখো, হোমোস্ফিয়ারের ক্ষেত্রে হোমোস্ফিয়ার হচ্ছে তোমার 3টা অঞ্চলকে কভার করে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। এই 3টা অঞ্চলকে কভার করে হোমোস্ফিয়ার। আর হেটারোস্ফিয়ার কভার করে জাস্ট হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, এই জিনিসটাকে কভার করে। এখন তোমাকে বলতে পারে নিচের কোনটি হোমোস্ফিয়ারের অংশ নয়, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। ওকে, ইজি কোশ্চেন। সেকেন্ড কঠিন কোশ্চেন আসলে এটা আসতে পারে যে হোমোস্ফিয়ারের মুখ্য উপাদান কি। দেখো, হোমোস্ফিয়ারের মুখ্য উপাদান সিম্পল জিনিস, তুমি বায়ুমণ্ডলের যে মেইন উপাদান পড়ছো ওইগুলাই আসলে হোমোস্ফিয়ারের মুখ্য উপাদান, বুঝছো? আর গৌণ উপাদান তুমি চাইলে পড়তে পারো, না চাইলে নাও পড়তে পারো, তবে আমি বলবো যে গৌণ উপাদানটা এখানে মনে রাখো। তাহলে তুমি যদি হোমোস্ফিয়ার মনে রাখো, তোমার হেটারোস্ফিয়ার মনে রাখা খুব বেশি ডিফিকাল্ট হবে না। এজন্য এটা একটু মনে রাখো যে আর্গন কত %, কার্বন কত %, ঠিক আছে। আচ্ছা, হেটারোস্ফিয়ারের ক্ষেত্রে জাস্ট মুখ্য উপাদানটা মনে রাখলে হবে। মুখ্য উপাদানের ক্ষেত্রে সিম্পল জিনিস খেয়াল করো, যারা আয়ন তারা হচ্ছে গৌণ উপাদান, আর যারা অণু বা পরমাণু তারা হচ্ছে মুখ্য উপাদান। দেখো খেয়াল করো, এখানে
যারা অণু বা পরমাণু, এগুলো ট্রিক্স, এগুলো তুমি কখনোই তুমি পরীক্ষার হলে মনে রাখতে পারবে না N2O2O HE এ হাইড্রোজেন, মানে এইভাবে তুমি কখনোই মনে রাখতে পারবে না। কিন্তু তুমি যদি চালাক হও, আমি তোমাকে বললাম যে নিচের কোনটি হেটারোস্ফিয়ারের উপাদান নয়, মুখ্য উপাদান নয়। ধরো আমি দিলাম N2, যেহেতু মানে লাইভে বলতেছি, তুমি তো নাহলে বুঝবা না, আমি এই জন্য এভাবে বলি যে N2O2 শুধু অক্সিজেন মানে O, আরেকটা দিলাম যে O প্লাস মানে অক্সিজেন প্লাস মানে আয়ন। তাহলে দেখো কোনটা হেটারোস্ফিয়ারের মুখ্য উপাদান নয়, O প্লাস যেটা ওইটা, ঠিক না? মানে যেটা O প্লাস আয়ন আকারে আছে সেটা তোমার মুখ্য উপাদান না। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। তো তুমি কখনোই ভাই তুমি এগুলো মনে রাখতে পারবা না, বাট তুমি যদি ট্রিক্স ফলো করো তাহলে কিন্তু তুমি ইজিলি মনে রাখতে পারবা। ট্রিক্স মানে এই না যে মানে রহিমার মা এই করছে ওই করছে ছন্দ মন্দ দিয়ে, ছন্দ আমার মনে থাকে না। ওকে, তাহলে এই বক্স নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তোমরা যারা মানে সেকেন্ড টাইম দিচ্ছ অথবা ভার্সিটিতে পরীক্ষা দিবা, অথবা হচ্ছে তোমার যারা 22 ব্যাচ আছো তোমরা এসএসসি দিবা তোমাদের সামনে, তোমাদের জন্য প্লাস হচ্ছে যারা তোমার মানে এই ধরো যে হচ্ছে তুমি এসএসসি দিচ্ছ, তো সবার জন্য হচ্ছে এই বক্সটা ইম্পর্টেন্ট। তোমার এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। ওকে, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন এখানে আবার দিছে, আমি অলরেডি বুঝাই ফেলছি, তারপরও মানে ওরা আবার দিছে আর কি যে সংযুক্তিগত তারতম্যের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। আমি অলরেডি তোমাকে বুঝাই ফেলছি, বাট তারপর ওরা দিল আর কি। আচ্ছা, যাই হোক, ওরা তারপরও দিল। তাইলে আমাকে কেউ একজন বলো তো হোমোস্ফিয়ারের রেঞ্জ কতটুকু, মানে হোমোস্ফিয়ারের পরিসর কতটুকু, আমাকে কেউ একটু বলো তো হোমোস্ফিয়ারের পরিসর কতটুকু, একটু চালাকি করে বলো তো। দেখো হোমোস্ফিয়ার ভূমি থেকে শুরু, তাহলে ভূমি থেকে 85 কিলোমিটার পর্যন্ত কিন্তু হোমোস্ফিয়ার, এটা একটু মানে খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা এখানে তোমরা একটু রিডিং টিডিং দিও, ঠিক আছে? আর এই কোশ্চেনগুলো তোমরা কি জীবনে পড়ছো? এই কোশ্চেনগুলো, এই যে ছোট ছোট মানে বক্সে কোশ্চেন থাকে, এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। হাজারি এই কাজটা খুব ভালো করছে, মানে সাথে সাথে ব্রেনটাকে একটা নাড়া দেওয়া যায়। আর এই কোশ্চেনটা এগুলো কিন্তু তোমার যারা মেডিকেলে এবং ভার্সিটিতে পরীক্ষা দিবা, তোমাদের তো ভার্সিটি পরীক্ষা আছে। আর একটা কথা বলি, দেখো ভার্সিটি পরীক্ষা খুব বেশি ডিফিকাল্ট না। তুমি যে কোনো ভার্সিটির জন্য কোশ্চেন ব্যাংক প্লাস মেইন বইয়ের এমসিকিউ সলভ করো, তুমি চান্স পেয়ে যাবা। বাট সমস্যা হলো তোমরা মানে হয় সলভ করো না, অথবা সলভ করলেও ভালোভাবে করো না, এটা হচ্ছে তোমাদের একটু প্রবলেম আর কি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো যে ওজোন স্তরের গুরুত্ব। ভাই ওজোন স্তরের গুরুত্বের শেষ নাই, মা বাপের যেমন গুরুত্বের শেষ নাই, ওজোন স্তরেরও গুরুত্বের শেষ নাই, লক্ষ কোটি কোটি গুরুত্ব। ঠিক আছে, তো আমরা একটু পড়ি। বলছে যে এবার স্ট্র্যাটোস্ফিয়ার ওজোন স্তর গঠন এবং এই গুরুত্ব সম্বন্ধে জানবো। তো দেখো প্রথম কথা হলো ওজোন স্তর গঠন হয় হচ্ছে তোমার অক্সিজেন অণু থেকে। ওজোন স্তর গঠন হয় কোথা থেকে? অক্সিজেন অণু থেকে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে বলছে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর সূর্যের আলোর ইউভি রশ্মি শোষণ করে পৃথিবীর মানবজাতির সব প্রাণীগুলোকে এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। মানে ওজোন স্তরটা বা ওজোন লেয়ারটা করে কি, এটা হচ্ছে ইউভি রশ্মি শোষণ করে। ঠিক আছে, ইউভি রশ্মি শোষণ করে। তো এটা যদি ইউভি রশ্মিকে শোষণ না করতো তাহলে কি কি হইতো, দেখো কি কি ক্ষতিকর প্রভাব হইতো। এখানে বইতে অনেক কিছু লেখা আছে, বাট আমি একটু কথা বলি, যেটা হচ্ছে তোমার আমি তো অলরেডি মানে মেডিকেল পার্সন, তো হচ্ছে আমি আমার সেন্স থেকে কিছু কথা বলি। দেখো তোমার প্রথম কথা হলো এটা তোমার ক্যান্সার করবে। সোজা কথা হলো কি করবে? ক্যান্সার করবে, ক্যান্সার। এই যে মানে সূর্যের আলোটা এসে কোথায় পড়ে? স্কিনে পড়ে, দ্যাট মিনস স্কিন ক্যান্সার করবে। কিসের ক্যান্সার করবে? স্কিন ক্যান্সার। দ্বিতীয় কথা হচ্ছে ক্যাটারেক্ট করবে। ক্যাটারেক্ট কি হবে? চোখে ক্যাটারেক্ট করবে তোমার। তাইলে দেখো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, তুমি যেহেতু মেডিকেলে পরীক্ষা দিবা, তোমার জন্য মেডিকেল রিলেটেড জিনিসপাতি ইম্পর্টেন্ট। তার মানে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা কথা মনে রাখবে, একটা হচ্ছে স্কিন ক্যান্সার আর একটা হচ্ছে চোখে ক্যাটারেক্ট। ক্যাটারেক্ট জিনিসটা কি? কালো কালো দাগ পড়ে যাবে। ঠিক আছে, কালো কালো দাগ পড়ে যাবে তোমার। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এখন আরো কিছু জিনিস হচ্ছে কি তোমার, আরো কিছু জিনিস আছে যে রাসায়নিক বন্ধনকে ভেঙে দিবে, বায়োলজিক্যাল প্রক্রিয়া বিনষ্ট করবে, সবকিছু একটু এখান থেকে মনে রাখবা। বাট এই দুইটা জিনিস অনেক অনেক ইম্পর্টেন্ট, যেহেতু মেডিকেলের জন্য তোমার এই দুইটা জিনিস অনেক অনেক ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ঠিক আছে। আচ্ছা
এখন এই ওজন স্তরটা কোথায় গঠিত হয় দেখো তো, ওজন স্তরটা তোমার গঠিত হয় হচ্ছে 20 থেকে 40 কিলোমিটার উপরে। স্ট্র্যাটোস্ফিয়ারেই গঠিত হয়, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের পুরা জায়গা জুড়ে না, মানে কোন জায়গা জুড়ে সেটা হচ্ছে দিয়ে দিল আর কি। আচ্ছা, তাহলে এটা গেল। আর এখানে ঘূর্ণিঝড় টর্নিঝড় নিয়ে অনেক কথা আছে, এটা জাস্ট হচ্ছে আমি জাস্ট দাগাই দিব। ঘূর্ণিঝড় টর্নিঝড় নিয়ে অনেক কথা আছে, আমি জাস্ট দাগাই দিলাম, ঠিক আছে, জাস্ট হচ্ছে দাগাই দিলাম। তোমরা এগুলা রিডিং টিডিং দিও। এখানে একটা লাইন আছে যে সমুদ্রের গভীরতা সাধারণত সাইক্লোন তৈরি হইতে হলে সাগরের পানির তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হইতে হয়। ওকে, তাহলে এখানে কিছু জিনিস আছে, আমি জাস্ট একটু দাগাই দিচ্ছি। তারপর দেখো, সাইক্লোন শব্দটা আসছে হচ্ছে গ্রিক শব্দ কাইক্লোস থেকে, যার অর্থ হলো কয়েল অফ দ্য স্নেক বা সাপের কুণ্ডলী। মানে সাইক্লোনটা দেখতে অনেকটা সাপের কুণ্ডলীর মতো, ঠিক আছে। এগুলা মানে দাগাই দেওয়ার জন্য আমি দাগাই দিচ্ছি। তারপরে ধরো যে এখানে অনেক কিছুই আছে, বাট তোমাদের লাগবে না। এখানে একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে কালবৈশাখী কখন হয়। এই যে দেখো, চৈত্র এবং বৈশাখ মাসে কি হয়, তখন আসলে কালবৈশাখী হয়। ওকে, তো এই জিনিসগুলা আচ্ছা, তাহলে এই জিনিসগুলা আচ্ছা, তাহলে এই জিনিসগুলো কি আমাদের অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, একটু 1 মিনিট, আমি হচ্ছে তোমরা হচ্ছে যে জিনিসটা পড়ালাম এটা হচ্ছে জাস্ট একটু দেখে নাও, দেখো। আচ্ছা, ঠিক আছে। তো এখন হচ্ছে তাইলে পরবর্তীতে আমরা আমরা হচ্ছে এগুলা জাস্ট আমরা রিডিং দিলেই হবে, এগুলা নিয়ে তেমন বেশি প্যারার কিছু নেই। এখন দেখো, এখানে গ্যাসীয় অবস্থা, গ্যাসের বৈশিষ্ট্য লেখা আছে, এগুলো তোমরা রিডিং দিয়ে, এগুলো দিয়ে মনে হয় না জীবনে কোনদিন কোশ্চেন আসবে। গ্যাসের সূত্র, অনেক সূত্র আছে, আমরা সূত্রগুলো শিখবো, এগুলোর আমরা গ্রাফটাও দেখবো, সবকিছু দেখবো। তো সূত্র হচ্ছে কি কি, বয়েল টয়েলের সূত্র, এগুলো। আচ্ছা, এগুলো নিয়ে তো আমরা আলাদা পড়াশোনা করব, ঠিক আছে। এখন এখানে দেখো, এখানে তোমার যে গ্যাসের আয়তন, চাপ একক, এদের মধ্যে একটু সম্পর্ক আছে, ঠিক আছে। দেখো, আয়তনের মধ্যে সম্পর্ক আছে, চাপের মধ্যে সম্পর্ক আছে। তো এই জিনিসগুলো তোমাদের একটু মানে ভালোভাবে বুঝতে হবে আর কি, ঠিক আছে। তাহলে এটা তোমাদের ভালোভাবে বুঝতে হবে। তো আমি একটু একসাথে করে দিই, এগুলা মানে ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে না, মানে অগোছালোভাবে শিখে আর কি। আমি একটু একসাথে করে দিই। কোথায় পেজ খালি, এখানে পেজ খালি আছে, ঠিক আছে। এখানে একটু আমি একসাথে করে দিই। ধরো ফার্স্টে আমরা যদি তোমার যে ধরো যে আয়তনের এককের মধ্যে সম্পর্ক, এখানে একটু একসাথে করে দিই যে আয়তনের এককের মধ্যে সম্পর্ক। তোমরা যারা ভার্সিটিতে পরীক্ষা দিবা, ভার্সিটিতে সবাই দিবা কম বেশ, মেডিকেলের চান্স পাইলেও দিবা, না পাইলেও দিবা। তো তাদের জন্য এই জিনিসগুলো একটু লাগবে, যে আয়তনের এককের মধ্যে সম্পর্ক। আয়তনের একক, প্রথম কথা হলো ভাই আয়তনের একক কারা কারা আছে এটা একটু জানি। এই যে দেখো, মিটার কিউব, সেন্টিমিটার কিউব, তারপর হচ্ছে তোমার সিসি, এমএল, তারপর হচ্ছে লিটার, ডেসিমিটার কিউব, এরা হচ্ছে আছে, ঠিক আছে। এখন এদের মধ্যে আমাদের একটু সম্পর্ক বের করতে হবে।
যেমন ধরো আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে এক এক ডেসিমিটার কিউব সমান হচ্ছে 1 লিটার। 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব, এটা আমরা জানি, কম বেশ সবাই জানি, ঠিক আছে। আচ্ছা, আবার আরেকটা জিনিস তুমি যদি জানো ভালো, না জানলে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে 1 মিটার কিউব সমান 1000 ডেসিমিটার কিউব, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো জিনিসটাকে আমি একদম সহজ করে দিচ্ছি, তুমি যাতে এককে মানে ইউনিটের পরিবর্তনটা মনে রাখতে পারো। এখন 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব, আবার আমরা এখানে 1 লিটার সমান হচ্ছে কত, 1000 সেন্টিমিটার কিউব, ওকে। আর সেন্টিমিটার কিউব আর সিসি সমান, সেন্টিমিটার কিউব আর সিসি সমান, মানে তিনটা জিনিস সমান, সেটা হচ্ছে সেন্টিমিটার কিউব, সিসি এবং এমএল, তিনটা একই জিনিস। তাহলে দেখো, তাহলে 1000 সেন্টিমিটার কিউব, আর এখানে তাহলে এটা সমান লিখতে পারি 1000 সিসি, আর লিখতে পারি 1000 এমএল। তাহলে দেখো সেন্টিমিটার কিউব, সিসি আর এমএল কি সমান, এই জন্য আমরা জাস্ট এখানে একসাথে এগুলোকে লেখা, তোমার যাতে মনে রাখতে সুবিধা হয়, ওকে। আরেকটা হচ্ছে এখানে যে 1 মিটার কিউব সমান 1000 ডেসিমিটার কিউব, তো আবার 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা 1000 লিটার লিখতে পারি, ওকে, 1000 লিটার। আবার 1000 লিটার, এই যে এখানে সেন্টিমিটার কিউব আছে, তাহলে আমরা জানি 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব, তাহলে 1000 লিটার লিটার সমান কত, আরো 3টা শূন্য যুক্ত হবে, তাহলে কত হবে, 10⁶ সেন্টিমিটার কিউব, ওকে। 10⁶ সেন্টিমিটার কিউব মানে 10⁶ সিসি, সিম্পল জিনিস। 10⁶ সিসি মানে হলো 10⁶ এমএল, দেখছো। তার মানে জিনিসটা সহজ না, তোমার বইতে একটু পেঁচানো করে লেখা, আশা করি জিনিসটা বুঝতে পারছো। এই যে চেঞ্জটা, এটা তোমাকে একটু মনে রাখতে হবে। তাহলে দেখো, তোমার মনে রাখাটা হচ্ছে কিন্তু খুব বেশি মানে ডিফিকাল্ট কিছু না, মনে রাখাটা হচ্ছে খুব বেশি ডিফিকাল্ট কিছু না। এখানে তুমি 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব এটা মনে রাখলা, আর এখানে 1 মিটার কিউব সমান 1000 ডেসিমিটার কিউব এটা মনে রাখলা, বাকি সব কিন্তু তুমি ইজিলি পারতেছো, ঠিক আছে। তাই এটা গেল হচ্ছে আয়তনের এককের মধ্যে সম্পর্ক। এখন ধরো মানে চাপের এককের মধ্যে একটা সম্পর্ক বের করতে চাই আমি, চাপের এককের মধ্যে সম্পর্ক। আচ্ছা, চাপের এককের মধ্যে একটা সম্পর্ক আমরা বের করতে চাই, তাহলে ভাইয়া এই জিনিসটা আচ্ছা, এখন দেখো চাপের এককের মধ্যে সম্পর্কটা একটু আমাদের খেয়াল করতে হবে। এটাও খুবই সিম্পল, আমরা জানি ধরো যে ছোটকাল থেকে একটা জিনিস জানি, সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার মার্কারি, ঠিক আছে, 760 মিলিমিটার মার্কারি। এখন দেখো সিম্পল জিনিস একটু মনে রাখবা, মিলিমিটার মার্কারি এটা সমান আমরা কিন্তু লিখতে পারি 76 সেন্টিমিটার মার্কারি, ঠিক আছে, সেন্টিমিটার আর মিলিমিটারের যে এটা কনভার্সনটা। এবং এটা থেকে আরেকটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে 760 মিলিমিটার মার্কারি আর 760 টর, টিও ডাবল আর, দুইটা কিন্তু একই জিনিস, টিও ডাবল আর দুইটা হচ্ছে একই জিনিস, ওকে। টিও মানে টর আর হচ্ছে মিলিমিটার, দুইটা কি একই জিনিস। এবং আরেকটা জিনিস এখান থেকে লেখা যায়, সেটা হচ্ছে আমরা যদি এটাকে তোমার কিলো প্যাসকেলে হিসাব করি, 101.325 কিলো প্যাসকেল, এটা আমরা মোটামুটি সবাই মুখস্থ পারি যে অ্যাটমসফিয়ার সমান 101.325 কিলো প্যাসকেল। তো কিলো প্যাসকেল থেকে তুমি এটাকে প্যাসকেলে নিতে হবে, তাহলে প্যাসকেলে নিলে কি করতে হবে, তুমি কিলো প্যাসকেল থেকে প্যাসকেলে নিয়ে যাবা, ঠিক আছে। তো কিলো প্যাসকেল থেকে যদি আমরা প্যাসকেলে নিয়ে যাই, তাহলে দেখো আমরা যেহেতু প্যাসকেলে নিব, তার মানে কি করব, আমরা 1000 দিয়ে হচ্ছে কি করব, গুণ করে দিব। তাহলে দেখো জিনিসটা এমন হয় না, 101.325 ইন্টু 10 কিউব প্যাসকেল। কিন্তু আমি চাচ্ছি এটাকে আরেকটু বাম দিকে মানে দশমিকটাকে বাম দিকে নিয়ে আসতে। তাহলে দেখো আমি জিনিসটাকে এমন লিখতে পারি যে 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল। এই জিনিসটা অনেকে হয়তো বোঝে না, তো এটা আমি যখন ছোটকালে বুঝতাম না, আমি তখন একটা জিনিস বের করছিলাম, সেটা হলো ধরো তুমি যখন দশমিকটাকে বামে নিয়ে আসবা, তখন কেন মানে এই পাওয়ারটা বেড়ে যায়, কেন বাড়ে, সিম্পল একটা জিনিস, সেটা হলো দেখো 101.325 ইন্টু 10 কিউব। তো তুমি যখন এটাকে বামে নিয়ে আসলা, ঠিক আছে, তুমি যখন এটাকে বামে নিয়ে আসলা, বামে নিয়ে আসার মানে কি, দেখো ব্যাপারটা খেয়াল করো। বামে নিয়ে আসার মানে হলো তুমি এটাকে কোনো কিছু দিয়ে ভাগ দিছো, সোজা কথা হলো ভাগ দিছো। ধরো তুমি এই কোনো কিছুকে ভাগ দাও,
তাহলে ভাগ দিলে জিনিসটা কি হবে, ছোট হয়ে যাবে। বামে নিয়ে আসার মানে হলো তুমি এটাকে কোনো কিছু দিয়ে ভাগ দিচ্ছ, তাহলে ভাগ দিলে তোমার এখানে ভাগ দেওয়ার কোনো রাইটস নাই, তার মানে একই জিনিস দিয়ে তোমার এটা কি করতে হবে, গুণ দিতে হবে। তাহলে দেখো তুমি যদি এই সংখ্যাটাকে 101.3 দিবা, সেটাকে যদি তুমি মানে 100 দ্বারা ভাগ দাও, মানে এই 101 এটাকে তুমি 100 দ্বারা ভাগ দাও, তাহলে কত আসবে, এই যে 1.01 আসবে, যেটা এখানে আসছে। এই যে এখন তুমি যে 100 দ্বারা ভাগ দিলে, এই 100 তোমার কে দিছে, কেউ দিছে, দেয় নাই, এজন্য তুমি এটাকে পাশে 100 দ্বারা গুণ দিবা, দ্যাটস ওয়াই কিন্তু 10⁵ আসে। ওকে, তাহলে এই চেঞ্জটা আশা করি তোমাদের ক্লিয়ার, তোমাদের বুঝতে প্রবলেম হওয়ার কথা না। আরেকটা জিনিস আমরা জানি, সেটা হলো যে ভাইয়া প্যাসকেলকে আমরা আরেকভাবে লিখতে পারি যে নিউটন মিটার ইনভার্স টু এনএম ইনভার্স টু। ওকে, এটা আমরা লিখতে পারি। তাহলে আশা করি ক্লিয়ার, তোমাদের মানে কোনো প্রবলেম হওয়ার কথা না। এই দুইটা জিনিস বুঝছো কিনা বলো, যারা ভার্সিটিতে পরীক্ষা দিবা এবং যারা হচ্ছে এসএসসি পরীক্ষা আছে তাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা মেডিকেলের জন্য এত বেশি ইম্পর্টেন্ট না। ওকে, মেডিকেলের জন্য এটা এত বেশি ইম্পর্টেন্ট না। তাহলে আমাকে বলো তো এই জিনিসটা বুঝতে পারছো কিনা, এটা বুঝছো কিনা বলো এই চেঞ্জটা। আচ্ছা, এই জিনিসটা কি বুঝতে পারছো আমাকে বলো তো। ওকে ভাইয়া, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা হচ্ছে এখন আবার হচ্ছে এখানে আসি। তো এখানে তাহলে দেখো আমরা মোটামুটি এই জিনিসগুলা এগুলো একটু মনে রাখবো, এগুলো একটু মনে রাখবো, এগুলো একটু মনে রাখবো, এগুলা হচ্ছে একটু খেয়াল রাখবো, ঠিক আছে। এই চেঞ্জ এগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে, বুঝছো ভাইয়ারা, এগুলো একটু খেয়াল রাখতে হবে এগুলা, কারণ এগুলা থেকে পরীক্ষা আসতে পারে। আচ্ছা, আচ্ছা তাইলে এগুলো আশা করি তোমরা পারবা, এগুলো নিয়ে আমি এখন আর মাথা কামাচ্ছি না। আমরা এখানে চলে আসি যে তাপমাত্রা। দেখো তাপমাত্রা সিম্পল জিনিস, আমরা জানি যে কোনো একটা তাপমাত্রা যদি সেন্টিগ্রেডে দেওয়া থাকে, এটাকে আমরা ক্যালভিনে নিতে পারি, 273 দ্বারা যোগ করে দিলে হয়, ঠিক আছে। এখন দেখো কয়েকটা জিনিস তোমাদের একটু মানে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা। দেখো প্রমাণ তাপমাত্রা মানে হলো 0°C বা 273 ক্যালভিন, প্রমাণ তাপমাত্রা। আর এটা হচ্ছে কক্ষ তাপমাত্রা। কক্ষ তাপমাত্রা মানে হলো 25°C, 298 ক্যালভিন, অথবা মনে রাখবা এটাকে যদি আমরা মানে ফারেনহাইটও চিন্তা করতে পারি। আচ্ছা ফারেনহাইটটা এত বেশি লাগে না, ওকে, ফারেনহাইটটা এত বেশি লাগে না। তাহলে দেখো এখানে দুইটা জিনিস পাইলে, একটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা, একটা হলো কক্ষ তাপমাত্রা। আরেকটা জিনিস আছে, সেটা হলো পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রাটা কি, এটা হচ্ছে ওকে। ওকে মানে হচ্ছে ভাইয়া, ওকে মানে হচ্ছে কিন্তু -273.15°C, ঠিক আছে, মনে রাখবে। তাহলে তিনটা জিনিস, প্রমাণ তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা এবং হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, তো আরেকটু জিনিস মিলাই দিই, আরেকটু জিনিস কোরিলেট করে দিই। প্রমাণ তাপমাত্রা যেটা, এটা হলো মেনলি এসটিপি, তোমরা পড়ছো না, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। আর কক্ষ তাপমাত্রা যেটা, এটা হলো ভাইয়া এসএটিপি, এসএ স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। ভাইয়া এসএটিপি মানে কি, অ্যাম্বিয়েন্ট মানে কি, অ্যাম্বিয়েন্ট মানে হলো পরিবেশ। তাহলে যেহেতু তোমার কক্ষ কি তোমার পরিবেশ না, এই জন্য এটার নামে আসছে কি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। ওকে, এটার নামে আসছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। তাহলে দেখো এই যে ভেরি 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 ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এই যে দেখো তোমার এই এসটিপিতে টেম্পারেচার কত, এই যে 0°C বা 273, আর এসটিপিতে কত, এই যে দেখো 25°C, যেটা হচ্ছে আমাদের কক্ষ তাপমাত্রা, ঠিক আছে। আর এসটিপিতে মানে চাপটা কত, মানে এসটিপিতে একটা আদর্শ টেম্পারেচার আছে এবং চাপ আছে। চাপটা কত, চাপটা হচ্ছে দেখো এই যে 1 অ্যাটমসফিয়ার বা 101.3 কিলোপ্যাসকেল, যেটা আমরা একটু আগে পড়ে আসছি। আর এসটিপিতে একটা আদর্শ আয়তন আছে, সেটা হলো এই যে 22.4 লিটার পার মোল, ঠিক আছে। এগুলো একটু মনে রাখতে হবে, প্রতিটা কথা এখানে ইম্পর্টেন্ট। আর এসএটিপিতে হচ্ছে তোমার টেম্পারেচার তো হলো 25, আর হচ্ছে তোমার চাপটা হচ্ছে এই যে 100 কিলো প্যাসকেল, আর মোলার আয়তন কত, 24.789, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাকে একটু ভালোভাবে মনে রাখতে হবে, যারা ভার্সিটিতে পরীক্ষা দিবা, মেডিকেলে পরীক্ষা দিবা, সবার জন্য ইম্পর্টেন্ট, এবং যারা এবার এসএসসি দিবা তাদের জন্য ইম্পর্টেন্ট। আর আমার হচ্ছে দাগানো পিডিএফ, যদিও আমি মানে
ইন জেনারেল বা আমজনতার জন্য নর্মালি দেই না, কারণ হচ্ছে আমি ফিড ব্যাচের স্টুডেন্টদেরকে শুধু দাগানো পিডিএফগুলো দেই। বাট যদি কখনো দেই, আমার দাগানো কিছু ক্লু আছে। এখানে দেখো, এখানে লেখা, উপরে লেখা BAR মানে ভার্সিটি, নিচে লেখা মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এটার মানে কি? এটার মানে হলো এই টপিকটা তোমার ভার্সিটির জন্য বেশি ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু ভার্সিটির চেয়ে কম ইম্পর্টেন্ট। আর ধরো সাপোজ আরেকটা টপিক, যেমন এই টপিকটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না, আমি কিন্তু বলে দিচ্ছি যেটা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। আমি পড়ানোর সময় এভাবে বলে দিই যে কোনটা কিসের জন্য ইম্পর্টেন্ট, মানে একদম প্রতিটা লাইন অ্যানালাইসিস করে স্টুডেন্টদেরকে বলে দিই। আর ধরো এই বক্সটা, এটা উপরে লেখা MAT মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, নিচে BAR মানে এটা মেডিকেলের জন্য বেশি দরকার, এরপরে ভার্সিটির জন্য দরকার। বুঝতে পারছো? যদি কখনো PDF আমি দেই, যেহেতু তোমাদের এই চ্যাপ্টারটা পড়াচ্ছি, যেহেতু তোমার এই চ্যাপ্টারটা পড়াচ্ছি, তোমাদেরকে ইনশাল্লাহ PDFটা দিয়ে দিব। হ্যাঁ, বইটার জন্য কষ্ট লাগতেছে, বাট আসলে আমি এভাবে মানে মেইন বইয়ের লাইন ধরে ধরেই পড়াই, ঠিক আছে? কষ্ট আমারও লাগতেছে বইটার জন্য, বইটা আমি 12টা বাজায় দিচ্ছি। বাট এভাবে পড়াইলে হয় কি, আমি তোমাকে বলি, আমি যখন ফার্স্ট টাইম মেডিকোতে ভর্তি হই, মেডিকো এইভাবে দাগায় দেয় আমাদের, এখানে দেয় F100, শেষ, ভিতরে কোনো দাগ নাই, কিছু নাই, F100। এখন দেখো, একটা বই যদি তুমি শুধু F100 লিখো, এটা দিয়ে আমি কি বুঝবো? আমার মাথা বুঝবো না তোমার মাথা বুঝবো? কিন্তু আমি যে তোমাকে এখানে দাগায় দিচ্ছি, এই যে দেখো, তুমি এখন কিন্তু উপরে কিছুই পড়বা না, তুমি জাস্ট এই জায়গাটা পড়লেই হবে। তুমি বুঝে গেছো কি করতে হবে। তোমার এখানে আমি বলছি জাস্ট রিডিং মারতা, তাহলে তার মানে তুমি বুঝে গেছো এটা এত ইম্পর্টেন্ট না। তোমার এখানে বলছি ভার্সিটির জন্য পড়তে, তুমি বুঝে গেছো এটা মেডিকেলের জন্য এত ইম্পর্টেন্ট না। তার মানে তোমার প্রতিটা জিনিস অ্যানালাইসিস হয়ে গেছে, তুমি বুঝছো কোনটা কার জন্য দরকার, কিসের জন্য দরকার। পড়াশোনার তো মানে দরকারই মেনলি এর জন্য, ঠিক আছে? পড়াশোনাটা মানে এভাবেই করা উচিত আমার মতে। কারণ হচ্ছে তুমি অনেক পড়ছো, অনেক জানো, বাট তুমি যদি না বোঝো যে কোন জিনিসটা কোথায় আসবে, কোন জিনিসটা কিভাবে আসবে, তাহলে আলটিমেটলি তোমার চান্স পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এবং প্রতি বছর তোমার লক্ষাধিক মানে লক্ষ লক্ষ স্টুডেন্ট ভালো প্রিপারেশন নিয়ে ফার্স্ট টাইম চান্স পায় না। ফার্স্ট টাইম ভালো প্রিপারেশন নিয়ে চান্স পায় না কেন? এই যে তোমার জাস্ট হচ্ছে ও রিভিশন দিতে পারে না ঠিক মতো, অথবা ঠিক মতো হচ্ছে গোছায় আনতে পারে না পড়াটাকে। বুঝতে পারছো? বাট এমন না যে আসলে চান্স পাওয়ার যোগ্য না, বাট যোগ্য, বাট হচ্ছে ওই যে পারে নাই, কোনো কারণে পারে নাই। ওকে, এখন হচ্ছে বয়েলের সূত্রে আসি আমরা, যে দেখো বয়েলের সূত্র, এই সূত্রগুলো নিয়ে আসলে অনেক 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 পড়া আছে, সূত্রগুলো নিয়ে পড়া শেষ নাই। যখন আমরা একাডেমিক পড়তাম দেখা যায় একটা সূত্রই আমরা মানে অনেক টাইম নিয়ে পড়াই, কিন্তু এখন তোমার এত কিছু দরকার নাই। এখন জাস্ট হচ্ছে তুমি মানে বেসিক জিনিসটা মনে রাখলেই তোমার হবে। ওকে, এই যে দেখো, টরিসিলি আবিষ্কার করছে কোন বিজ্ঞানী? টরিসিলি তো একজন বিজ্ঞানী না, টরিসিলি আবিষ্কার করছিল হচ্ছে ব্যারোমিটার। ওকে, এটা একটু খেয়াল রাখবা, ছোট্ট একটা ইনফরমেশন। আচ্ছা, এখন দেখো বয়েলের সূত্র, বয়েলের সূত্রে তোমার প্রথম কথা হলো এই চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে, তিনটা রাশির মধ্যে সম্পর্ক করে। একটা হচ্ছে বি মানে আয়তন, একটা হচ্ছে প্রেসার মানে হচ্ছে চাপ, একটা হচ্ছে টেম্পারেচার মানে হলো তাপমাত্রা। ঠিক আছে, এই তিনটার মধ্যে মেইনলি সম্পর্ক করে। আরেকটা আছে তোমার মূল সংখ্যা, ওইটার কথা আমরা পরে বলবো নি। এখন বয়েলের সূত্রের মধ্যে সম্পর্ক হলো বি সমানুপাতিক 1/ফি। দেখো, এখন পড়াইলে মনে হবে যে ভাই কি পড়াইতেছেন এসব ভুংভাং জিনিস, বয়েলের সূত্র মানে এই আয়তন চাপের সমানুপাতিক, এইগুলা কোনো পড়ানো জিনিস নিয়ে আমিও তো পারি, কিন্তু এই কোশ্চেন যখন তোমার অ্যাডমিশনে আসবে তখন তুমি পারবা না। কেন পারবা না? কারণ তোমার মাথা ঘুরাবে, তখন তোমার মনে হবে যে কোনটা নাকি কোনটা নাকি, মানে কি নাকি কি নাকি। জিনিসটা খেয়াল করো, জিনিসটা দেখো, তোমার সিম্পল একটা জিনিস যে বতে বয়েল, বতে বাষ্প। কোন একটা জিনিসকে তুমি যদি বাষ্প করতে হয়, এটাকে কি করতে হবে? এটাকে তাপ দিতে হবে, এটাকে তাপ দিতে হবে, ঠিক আছে? এই জন্য দেখো বয়েলের সূত্রটাতে তোমার, যেহেতু তুমি মানে কনস্ট্যান্ট তাপটা দিচ্ছই, ওই জিনিসটাকে বাষ্প করতে হলে কি করতে হয়? মানে তাপ, এই 1 মিনিট তাপ দিলে বাষ্প হয়ে যায় নাকি কনস্ট্যান্ট তাপ দেওয়া লাগে? কনস্ট্যান্ট তাপ দেওয়া লাগে। এই জন্য দেখো বয়েলের সূত্রে কিন্তু টিটা হচ্ছে স্থির থাকে, টিটা কি থাকে? স্থির থাকে। তার মানে বাকি যে দুইটা রাশি আছে মনে রাখবা, দুইটা কথা মনে রাখবা বয়েলের সূত্রে, টিটা মানে টি তো স্থির আছে, বাকি যে দুইটা রাশি তারা হচ্ছে বতে বয়েল, বতে ব্যস্তানুপাতিক। দেখছো, সব ব দিয়ে, বতে বয়েল, বতে বাষ্প, বতে ব্যস্তানুপাতিক। তার মানে বাকিরা হচ্ছে কি? ব্যস্তানুপাতিক।
আচ্ছা, এখন আমরা এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে নিলাম। এখানে একটা কনস্ট্যান্ট নিলে আলটিমেটলি পাবো কি, φ1 v1 ইকুয়াল টু কে। এই জিনিসটা খেয়াল করো, এটা তোমার গ্রাফে লাগবে যে φ1 v1 ইকুয়াল টু কি, কে পাইলাম, কে একটা কনস্ট্যান্ট নিয়ে নিলাম। তাহলে দেখো বয়েলের সূত্রের সমীকরণ এরকম করছে, যাই হোক ব্লা 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 কিছু একটা করছে, ঠিক আছে। এখন দেখো বয়েলের সূত্রে যেহেতু তোমার তাপমাত্রা স্থির থাকে, এই জন্য বয়েলের সূত্রে যে গ্রাফগুলা তুমি পাবা সবগুলা গ্রাফকে বলা হবে আইসোথার্ম। কি বলে? আইসোথার্ম। আইসোথার্ম, আইসো মানে সমান, আর থার্ম মানে হলো তাপমাত্রা, বুঝছো? তাইলে আইসোথার্ম বলা হয়। ওকে, আমরা গ্রাফগুলো পড়বো। আমরা আগে হচ্ছে জাস্ট মেইন জিনিসটা একটু দেখা যায়, আমরা এরপর হচ্ছে তোমাকে গ্রাফগুলো দেখাই দিব। গ্রাফগুলো ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, বি 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 ব্যস্তানুপাতিক 1/ফি আর ফি ব্যস্তানুপাতিক 1/বি একই জিনিস, বাট হচ্ছে মানে বি বি সমানুপাতিক তোমার 1/ফি, এটা লেখারই ট্রাই করবা। একই জিনিস, প্রবলেম নেই, বাট হচ্ছে ওইটা লেখারই ট্রাই করবা আর কি, যেহেতু আচ্ছা ঠিক আছে। এখানে 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 কি দেখা যাচ্ছে? এখানে ইয়ে করতে স্লো করতেছে কেন? আচ্ছা ঠিক আছে, আমরা আমরা তোমাদেরকে গ্রাফগুলা দেখাবো। আগে হচ্ছে জাস্ট মানে তিনটা সূত্রের আগে বেসিক কথাটা একটু বলে নিই, এরপরে গ্রাফটা দেখাবো। এখন দেখো, এখন হচ্ছে চার্লসের সূত্র। এখন হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রের ক্ষেত্রে খেয়াল করো, দেখো চার্লসের সূত্রটা হচ্ছে কি, এখানে একটু খেয়াল করো। বলছে স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। সিম্পল জিনিস, চতে চার্লস, যেহেতু সূত্র দিয়েছে চার্লস, চাপ স্থির। চাপ যদি স্থির থাকে, বতে বয়েল বতে বাষ্প আর সবকিছু সমানুপাতিক, বাকি যত সূত্র আছে সব সমানুপাতিক হবে। তাহলে দেখো বাকি কারা কারা আছে, চাপ যদি মানে স্থির হয়ে যায় তাহলে আছে কি, বিএটি, তাহলে বি সমানুপাতিক টি। এখন এখান থেকে দেখো, এখান থেকে আমরা একটা কনস্ট্যান্ট নিলাম, তো এটা একটু মনে রাখো যে বি/টি ইকুয়াল টু কে, এটা তোমার গ্রাফে লাগবে। আর এটা থেকে তো বুঝতেই পারতেছো, যখন তোমার মানে এরকম দুইবার হিসাব করবে তখন আমরা এরকম লিখতে পারি, এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই। পরবর্তীতে এখানে আসো, পরবর্তীতে এখানে একটু খেয়াল করো, যেমন দেখো আচ্ছা এই যে একটা সূত্র, এই সূত্রটা হচ্ছে আমরা বুঝি না, কিন্তু এই সূত্রটা অনেক বেশি ইন্টারেস্টিং। এই সূত্রটা অনেক বেশি ইন্টারেস্টিং, ঠিক আছে। এই যে অনেক বেশি ইন্টারেস্টিং কেন ভাইয়া? দেখো এই সূত্রটা কেন ইন্টারেস্টিং, তোমার এখানে এখানে দেখো যে সূত্রটা বলছে হচ্ছে বিটি ইকুয়াল টু বি নট প্লাস বি নট টি ডিভাইডেড বাই 273, ঠিক আছে। এখন সূত্র সবাই পারে, বাট এটা নিয়ে ফ্যাক্ট না, এটা নিয়ে কোনো ফ্যাক্ট না, কিন্তু এখানে 2-4টা লেখা আছে যেগুলো তোমার বোঝাটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। যে ভাই কোন 2-4টা লেখা, এখানে একটু খেয়াল করো। বলছে এখানে যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, ঠিক আছে। তো -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন কি হয়? শূন্য হয়। ওকে, আচ্ছা এখন দেখো, তুমি এই সূত্রটাতে -273 বসাও, তাহলে দেখো বি -273, তাহলে বি নট প্লাস হচ্ছে বি নট -273 ডিভাইডেড বাই 273। তুমি কাটাকাটি করো, কাটাকাটি করলে আলটিমেটলি আসবে কত? বি নট মাইনাস বি নট ইকুয়াল টু 0। তাহলে দেখছো -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তনটা কত হচ্ছে? শূন্য হচ্ছে। কিন্তু ভাইয়া এখন আমি বললাম যে +273 মাইনাস না, তাহলে কত হবে? এই যে দেখো, ঠিক আছে, তাহলে আলটিমেটলি কত হবে? 2b0। দেখো গ্যাসের আয়তনটা কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। ওকে, তাহলে গ্যাসের আয়তনটা কি হবে? ডাবল হয়ে যাবে। এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিস তোমার অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখো দুইটা কথা আমি বললাম কি, -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, আর শুধুমাত্র 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হয়? দ্বিগুণ হয়ে যায়।
ওকে, এই যে জিনিসগুলো এগুলো তোমার এমসিকিউতে অনেক 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 বেশি আসে, স্পেশালি যারা হচ্ছে তোমার ভার্সিটিতে পরীক্ষা দিবা। যেমন আমি যখন জাহাঙ্গীরনগর পরীক্ষা দিয়েছিলাম আমি কিন্তু মানে এই জিনিসগুলো পাইছিলাম, ঠিক আছে, এই জিনিসগুলো আমি সেখানে পাইছিলাম। ওকে, আচ্ছা, তাইলে তো তো এই দুইটা জিনিস আমরা একটু কি করব, আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ওকে, আমরা হচ্ছে গ্রাফগুলো বুঝাবো। আমি জানি তোমাদের গ্রাফগুলো প্রবলেম আছে, আমি গ্রাফগুলো অনেক ভালোভাবে বুঝাবো, বাট একটু অপেক্ষা করো। আগে আমি হচ্ছে তোমাকে মানে বেসিক ধারণাটা দিয়ে দিই, তারপর হচ্ছে তুমি গ্রাফগুলো বুঝে মানে মজা পাবা। আচ্ছা, এখন দেখো চার্লসের সূত্রে যেহেতু তোমার মানে এই চাপটা সমান থাকে, তো এই চাপের একটা একক আছে, সেটা হলো বার। হ্যাঁ, তোমরা চাপের একটা একক আছে, এই যে আমি দেখাই, চাপের একটা একক আছে, সেটা হলো মানে বার। এই যে দেখো বার বার বার, এই যে দেখো বার, 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 1 বার। দেখছো 1 অ্যাটমসফিয়ার সমান কি 1 বার। তো এই 1 বার যেটা, এই এককটা কিন্তু আমরা কি করব, এটা এখানে যেহেতু তোমার মানে চাপটা স্থির থাকে, এই জন্য চার্লসের সূত্রে যে গ্রাফগুলো পাবো তাদেরকে বলা হবে সমচাপীয় লেখো, অথবা আইসো বার বলা হয়। আইসো বার, আইসো মানে সমান, বার মানে চাপ বোঝাচ্ছে, তাহলে তাকে কি বলা হয়, আইসো বার বলা হয়। ওকে, তাহলে গেল। তাহলে এই জিনিস দেখো, তোমাকে যেই যে জিনিসগুলো আমি জাস্ট বেসিক কথাগুলো বলতেছি এগুলা খেয়াল করো, এরপরে দেখবা তুমি সব কোশ্চেনের আনসার পারবা। যত কোশ্চেন আছে বইয়ে সকল মানে সব কোশ্চেন আনসার পারবা। এবং তুমি টেস্ট পেপার বলো আর তুমি বলো যে তোমার কি বলে মানে অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক, তুমি সব থেকে কোশ্চেন হচ্ছে আনসার করতে পারবা। ওকে, এখন দেখো গেল-ওসাইকের চাপের সূত্র। দেখো এতক্ষণ পর্যন্ত তুমি মানে প্রথমে বয়েলের সূত্রে একটা সম্পর্ক পাইলা যে বি সমানুপাতিক 1/ফি, তারপরে একটা পাইলা যে বি সমানুপাতিক টি। তাহলে ভাই আর বাকি আছে কি, বাকি আছে কি, দেখো সবাই একবার করে মানে কনস্ট্যান্ট হয়েছে, কিন্তু বি এখনো কনস্ট্যান্ট হয় নাই। এই জন্য গেল-ওসাইকের চাপের সূত্রে আমরা বিটাকে কনস্ট্যান্ট করে দিব। তাহলে দেখো এই যে স্থির আয়তনে, ঠিক আছে, সিম্পল, একদম সিম্পল জিনিস, তিনটা সূত্র এইভাবে মনে রাখবো, আশা করি তোমরা আর ভুলবা না। আর এটা একটু মনে রাখবো, ঠিক আছে। এবং যেহেতু এখানে আয়তনটা তোমার এখানে সমান থাকে, এই জন্য এই সূত্রের আমরা যতগুলা গ্রাফ পাবো সবগুলা গ্রাফকে বলা হয় আইসোকোর। কি বলে, আইসোকোর বলা হয়। আইসোকোর কোথায় আছে আমি জানি না, আমি একটু লিখে দিই, আছে এখানে, এই যে দেখো, এর যতগুলা গ্রাফ আছে সবগুলোকে বলা হয় আইসোকোর বা সম আয়তনীয় লেখ বলা হয়। কি বলে, আইসোকোর অথবা সম আয়তনীয় লেখ। ওকে, এখন এটা গেল। এবার আমরা হচ্ছে একটু গ্রাফের দিকে যাব। যে গ্রাফগুলা কিভাবে আমরা শিখবো এই জিনিসটা একটু খেয়াল করব, ঠিক আছে। তো আমি নর্মালি আসলে মানে এক্সট্রা ফেস টেস ইউজ করি না, মানে বইতেই সব করে ফেলি। তো হচ্ছে বইতেই আমি তোমাদেরকে দেখাই, জিনিসটা দেখো, এখানে আমি তোমাকে গ্রাফগুলো দেখাই, ঠিক আছে, তোমরা বইতে লিখে নিতে পারো। গ্রাফের ক্ষেত্রে খেয়াল করো, গ্রাফের ক্ষেত্রে ধরো ফার্স্ট অফ অল তোমাকে আমি যদি যে বয়েলের সূত্রে গ্রাফগুলো দেখাই, ধরো যে বয়েলের সূত্রে গ্রাফগুলো দেখালাম, তো বয়েলের সূত্রে মানে মনে আছে যে বয়েলের সূত্রে আমরা পাইছিলাম যে বি সমানুপাতিক 1/ফি, বি সমানুপাতিক 1/ফি, সোজা কথা আমরা পাইছিলাম যে ফি বি ইকুয়াল টু কনস্ট্যান্ট পাইছিলাম। আমরা মেইনলি এই জিনিসটাই তো পাইছিলাম বয়েলের সূত্রে। এখন ধরো এটার আমরা একটা গ্রাফ আঁকবো। সাপোজ ধরো এই একটা গ্রাফ আঁকবো, ফি বনাম বি। তাহলে এখানে লিখে নাও যে বয়েলের সূত্র। আচ্ছা, ফি বনাম বি, তাহলে দেখো এক্স এক্সিস বরাবর আছে হচ্ছে বি, ওয়াই এক্সিস বরাবর আছে হচ্ছে ফি। তাহলে দেখো আমরা বয়েলের সূত্র থেকে আমরা জানি ফি বি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমাদের আলটিমেটলি আমরা এটাকে মানে করে কি লিখতে পারি যে দেখো মানে বি বরাবর আছে হচ্ছে কি এক্স, সোজা কথা হলো এক্স ওয়াই আর ওয়াই এক্স তো একই কথা, ঠিক না? তাহলে আমরা এক্স ওয়াই সমান কি একটা কনস্ট্যান্ট লিখতে পারি না? ধরি আমরা সি ধরি, দেখো মানে কিছুই না, জাস্ট ওই সূত্রের সাথে সাথে দেখে দেখে নিচে সাজাইছি। তো মানে ফি যেটা আছে, ফি আছে ওয়াই বরাবর, তাহলে আমি এখানে ওয়াই লিখতাম, এরপরে এক্স লিখতাম, কিন্তু ওয়াই এক্স লেখা এক্স ওয়াই লেখা একই কথা। তাইলে এই দুটা সূত্র কি প্রায় অনেকটা একই রকম। যদি এই দুটা সূত্র একই রকম হয়ে যায়, এক্স ওয়াই ইকুয়াল টু সি, এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। এটা কার সমীকরণ? অধিবৃত্তের সমীকরণ। এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। এজন্য তোমার এই যে ফি বনাম বি যে গ্রাফটা, এটা হচ্ছে অধিবৃত্তের মতো। কথা কি বুঝছো?
একইভাবে আমরা যদি এখান থেকে বলি যে ফি বনাম বি গ্রাফ না দে ভাইয়া, ধরেন যে বি বনাম ফি গ্রাফ একই জিনিস। কেন? কারণ এক্স ওয়াই ইকুয়াল টু মানে যেই কথা, ওয়াই এক্স ইকুয়াল টু একই কথা। ওকে, এটা আশা করি বুঝছো। ধরো আরেকটা গ্রাফ ধরো আরেকটা গ্রাফ, সেটা হলো যে তোমার ফি বনাম 1/b আরেকটা গ্রাফ। এখন দেখো, আমরা জানি হচ্ছে, তোমাকে আমি পড়াইছি যে বি সমানুপাতিক 1/ফি, অথবা এটাকে ওই যে মানে একজন জিজ্ঞেস করলো না, একটা মেয়ে জিজ্ঞেস করলো যে ভাইয়া ফি সমানুপাতিক 1/বি লেখা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই লেখা যাবে। তাহলে আমরা এটাকে লিখি ফি কে ইকুয়াল টু 1/বি, এরকম লিখতে পারি। এখন দেখো, ওয়াই এক্সিস বরাবর আছে ফি, কে এর জায়গায় ধরো আমরা কিছু লিখলাম না, বি আছে এক্স এক্সিস বরাবর, এখানে আমরা এম লিখতে পারি। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স কাজ সমীকরণ মূল বিন্দুগামী, এই জন্য এটা হবে মূল বিন্দুগামী। কথা কি বুঝছো? খুবই সিম্পল জিনিস, বাট তোমার ভার্সিটিতে যখন আসবে তুমি কিন্তু মানে এগুলো পারবা না। আর একটা গ্রাফ ধরো এরকম যে ফি বি বনাম ফি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই সূত্রে আমি তোমাকে বলছিলাম যে ফি বি ইকুয়াল টু কে, এটার মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই ফি বি ইকুয়াল টু কে? ফি বি ইকুয়াল টু কে এর মানে হচ্ছে ফি বি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, অলওয়েজ একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, এবং এই ভ্যালুটা কখনো কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে দেখো, তার মানে ফিবি এর ভ্যালুটা বয়েলের সূত্রে কখনোই চেঞ্জ হতে পারবে না। তাহলে সেটা কি হবে? এই যে দেখো, মানে এরকম একটা গ্রাফ হবে। ভাইয়া এরকম গ্রাফ কেন হলো? তোমাদের মনে আছে তোমরা যখন মানে সমবেগের গ্রাফ করছিলা, বা ধরো এই যে দেখো, মানে দেখো ধরো মানে ফিবি এর মানটা এখানে ধরো 4, তাহলে ফিবি এর মানটা চেঞ্জ হচ্ছে না, সময় যাচ্ছে কিন্তু চেঞ্জ হচ্ছে না, তার মানে এরকম হচ্ছে গ্রাফটা হবে। কথা কি বুঝতে পারছো? একইভাবে যদি আমি জিনিসটাকে উল্টায় দিই, এরকম করে দিই, ফিবি বনাম ফি করে দিই, তাহলে কি হবে? তাহলে এরকম হবে। কেন হবে? এই যে দেখো, উপরে উঠতেছে, কিন্তু ফিবি এর মান কোনো চেঞ্জ হচ্ছে না। দ্যাটস ওয়াই এই গ্রাফটা এরকম। তাহলে এটা বুঝছো কিনা বলো তো? যারা এই গ্রাফটা বুঝবা, এতটুকু বুঝবা, তাদের হচ্ছে তোমার ফিজিক্সে একটা চ্যাপ্টার আছে না, এই যে তাপগতিবিদ্যারও অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপর আরেকটা চ্যাপ্টার আছে না, আদর্শ গ্যাসের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তোমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা দূর, এগুলা শুধু কেমিস্ট্রিতে না, এই একটা গ্রাফ তোমার একই কনসেপ্ট, একই থিওরি তোমার তিনটা ভিন্ন ভিন্ন জায়গায় আছে তোমাদের ইন্টারে। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। ভাইয়া আরেকবার বলেন। দেখো, আমি বয়েলের সূত্রে তোমাকে দেখাইছি ফিবি ইকুয়াল টু কে মানে কি, এটা তোমাকে আগে বুঝতে হবে। ফিবি ইকুয়াল টু কে মানে হচ্ছে ফিবি ইকুয়াল টু কনস্ট্যান্টের মানে হলো ফিবি সমান এমন একটা ভ্যালু আসবে যেটা কখনোই চেঞ্জ হবে না। ধরো ফিবি সমান 1 আসলো, এই 1টা কখনোই চেঞ্জ হবে না, মানে ফিবি ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। তার মানে দেখো, আমি যখন একটা গ্রাফ আঁকবো যে ফিবি বনাম ফি গ্রাফ, এই ফিবি এর মানটা কখনোই চেঞ্জ হতে পারবে না। ধরো এই যে এই বরাবর যাচ্ছে, মানে কি, মানে ফিবি এর মানটা এখানে যদি 4 থাকে, এটা আজীবন 4ই আছে। ধরো ফি বনাম ফিবি মানে কি, ফিবি এর মানটা এখানে ধরো 2 আছে, তাহলে এটা সবসময় 2ই থাকবে। বুঝতে পারছো? আশা করি তোমাদের বুঝতে প্রবলেম হওয়ার কথা না। ওকে, আচ্ছা কানিস ফাতেমা, তুমি কি বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো ভাইয়া? এখন আশা করি বুঝছো। নর্মালি চিন্তা করো, জাস্ট নর্মালি চিন্তা করো যে ভাইয়া বলছে ফিবি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে ফিবি এর কেন এটা মানে এই গ্রাফটা এরকম হচ্ছে? কারণ ফিবি এর মানটা চেঞ্জ হবে না। নর্মালি চিন্তা করো জাস্ট, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। আর এই গ্রাফটা যারা বুঝবা, তাদের হচ্ছে তিনটা চ্যাপ্টারে, ভিন্ন ভিন্ন চ্যাপ্টারে তোমাদের আর প্রবলেম হবে না। ওকে, এখন আমরা চলে যাব চার্লসের সূত্রের গ্রাফে। যাব। ওকে, চার্লসের সূত্রের গ্রাফে যাব। তাহলে দেখো ভাইয়া, চার্লসের সূত্রের গ্রাফটা আমরা চার্লসের সূত্রটা কি ছিল? চার্লসের সূত্রটা আমাদের মানে এরকম ছিল যে বি ইকুয়াল টু কেটি। ঠিক আছে, বি ইকুয়াল টু কেটি ছিল। ধরো এখান থেকে তুমি একটা গ্রাফ তোমাকে দিলাম যে বি বনাম টি, তাহলে বি বনাম টি গ্রাফটা সিম্পল জিনিস। দেখো, বিটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, আর টিটা হচ্ছে এক্স এক্সিস বরাবর, আর এখানে আমরা এম দিতে পারি। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে বি বনাম টি হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। অথবা আর যদি বলি টি বনাম বি, তাহলে কি একই জিনিস, বি বনাম টি আর টি বনাম বি তো একই জিনিস, তাহলে কি হবে? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে। ওকে, বুঝি নেই ভাইয়া, ফি বি এর মানটা ম্যাটার করবে, ফি জিনিসটা আমি বুঝি নেই। দেখো,
ম্যাটার করবে হচ্ছে কোনটা কনস্ট্যান্ট আছে, যেটা কনস্ট্যান্ট আছে সেটা চেঞ্জ হবে না। ফি তো চেঞ্জ হচ্ছে, কিন্তু যখন ফি বি সমান কনস্ট্যান্ট, তার মানে ফি বি এর মানটা একটা ফিক্সড ভ্যালু থাকবে, এটা তুমি মানে যাচ্ছে তাই করে চেঞ্জ করতে পারবে না। আমি তোমার কোশ্চেন বুঝিনি, তুমি আরেকটু ক্লিয়ার করো, কারণ এটা ক্লিয়ার না হইলে তুমি অনেক কিছুই মানে ভালোভাবে বুঝবা না। ওকে, দেখো এই সূত্রটা থেকে আমরা আরেকটা জিনিস পাইছিলাম না, বি বাই টি বনাম কে, মনে আছে এটা পাইছিলাম। আসো এখানে সারা দিন গ্রাফ আমি আঁকতে পারবো, সারা দিন। ধরো বি বাই টি বনাম কি, বি বাই টি বনাম আমাদের ধরো যে এই সাপোজ টি, তাহলে বি বাই টি কি একটা কনস্ট্যান্ট না? তুমি কথাটা শোনো, কথাটা শোনো, যেটা কনস্ট্যান্ট ওইটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। তাহলে দেখো, তার মানে গ্রাফটা হবে এরকম, মানে বি বাই টি এর মানটা কখনোই চেঞ্জ হবে না। তারপরে ধরো আরেকটা গ্রাফ সেম একইভাবে দিতে পারি যে বি বাই টি বনাম টি, তাহলে কি হবে, এটা হবে, মানে কখনোই চেঞ্জ হবে না বি বাই টি এর মানটা। দেখো বি বাই টি এর মানটা ধরো আমরা যদি এই বরাবর যদি টি নেই, তাহলে 1 সেকেন্ড পরে যা আছে, 2 সেকেন্ড পরে ওটা, 3 সেকেন্ড পরে ওটা, 4 সেকেন্ড পরে ওটা, 5 সেকেন্ড পরে ওটা, বুঝছো? মানে মানটা কি, মানটা হচ্ছে চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এরপরে দেখো আচ্ছা আর আরেকটু থাকো। এখন স্টুডেন্ট কমে গেছে, এখন হচ্ছে ভালো হয়েছে। কেন ভালো হয়েছে সেটা হচ্ছে আমরা হচ্ছে এখন ধরো যে তোমাদের জাস্ট কিছুই না, তোমরা মন খারাপ করবা না, কারণ হচ্ছে আমি যদি পারতাম আমি সবাইকে টি শার্ট গিফট করতাম, বাট মন খারাপ করবো না এটা নিয়ে। জাস্ট ধরো যে টুকটাক মানে র্যান্ডম একটা গ্রাফ দিব, গ্রাফ দিয়ে একটা কোশ্চেন করবো, তুমি সেই কোশ্চেনের আনসারটা দিবা। আমি হচ্ছে তোমাদের মানে যে 5 জনকে দিব বলছি না, এখনই হচ্ছে নামটা বলে দিব, ঠিক আছে? ক্লাসেই বলে দিব যে কোন 5 জনকে দিব। আচ্ছা, গোলা হইলো কিভাবে? আচ্ছা, তো আমরা 5 জনের নামটা কি ক্লাসেই বলে দিব। ধরো আমি একটা গ্রাফ দিই তোমাকে, একটা গ্রাফ দিই। এক্স্যাক্টলি, হ্যাঁ। ও ও আরেকটু কথা বলছে, সহজভাবে বোঝার জন্য বলা যায় যে একা থাকবে তার সমান্তরাল হবে। ওকে, তুমি এবার মনে রাখতে পারো যে একা থাকবে তার সমান্তরাল হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা দেখো, আরেকটা জিনিস ধরো এই চার্লসের সূত্রে আমরা দেখছিলাম যে ফিটা হচ্ছে কি কনস্ট্যান্ট থাকে। ধরো এটা এরকম যে বি বাই টি বনাম ফি, ধরো এরকম একটা তোমাকে চার্লসের সূত্রের বি বাই টি বনাম ফি গ্রাফটা আমি বললাম। এখন তোমরা আমাকে বলবা এই গ্রাফটার শেপটা কেমন হবে, এটা তোমরা আমাকে বলবা। এই গ্রাফটা এই বি বাই টি বনাম ফি চার্লসের সূত্রের ক্ষেত্রে এই গ্রাফটার শেপটা কেমন হবে? তোমরা এই চ্যাপ্টার অনেক জায়গায় পড়ছো, আমি জানি এই চ্যাপ্টার তোমরা ভালো পারো, বাট এখন এটা একটু আনসার দিবা যে বি বাই টি বনাম ফি চার্লসের সূত্রের ক্ষেত্রে এই গ্রাফটার শেপটা কেমন হবে, আমাকে একটু বলো। এবং হচ্ছে যে সবচেয়ে বেস্ট ভালো আনসার দিবে তাকে হচ্ছে একটা টি শার্ট ভাইয়ের পক্ষ থেকে গিফট থাকবে। ওকে, তো আমাকে একটু বলো, তার জন্য হচ্ছে একটা টি শার্ট গিফট থাকবে। এখন স্টুডেন্ট একটু কম আছে, এখন তুমি মানে আস্তে ধীরে রিল্যাক্স আনসার করতে পারবা। হাইপারবোলা, অধিবৃত্ত, ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল, অধিবৃত্ত। ওকে ওকে ওকে, আনসার দিতে থাকো, আমি ভালো আনসার শুনতে যাচ্ছি। ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, ওকে, অধিবৃত্ত। আনসার দিতে থাকো, আনসার দাও, ট্রাই করো। অধিবৃত্ত, অধিবৃত্ত কেন হবে, মানে উল্টাপাল্টা কথা বলবা না, মানে না বুঝলে ওকে ঠিক আছে, কিন্তু উল্টাপাল্টা বলবা না। অধিবৃত্ত কেন হবে, এখানে অধিবৃত্ত কেন আসবে তুমি দেখো, তুমি একটু চিন্তা করো না, গ্রাফটা একটু চিন্তা করো। সমানুপাতিক অধিবৃত্ত, এরকম কেন আনসার আসতেছে? ভালো আনসার চাচ্ছি আরো। এটা সমানুপাতিক কেন হবে, কেন অধিবৃত্ত হবে, একটু চিন্তা করো, মাথাটা খাটাও। আয়তাকার অধিবৃত্ত, এটা আবার কি? আচ্ছা ঠিক আছে, একটু একটু মাথাটা খাটাও। এক্স অক্ষের সমান্তরাল, হোয়াই নট ওয়াই অক্ষের সমান্তরাল, কেন ওয়াই অক্ষের সমান্তরাল হবে না? এক্স অক্ষের সমান্তরাল কেন হবে? তুমি যেটা বলতেছো সেটার মানে যুক্তি রাখার চেষ্টা করবা। বি বনাম ফি আবার কি? ও তো খুব ইন্টারেস্টিং আনসার দিল, বি বনাম ফি আবার কি? আচ্ছা, একটু একটু চিন্তা করো, মানে মাথাটা খাটানোর চেষ্টা করো যে আসলে কেমন হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর তোমাদের কিছু বন্ধু বান্ধবদেরকে এখন মেনশন দিয়ে দাও, এখন একটু মেনশন দিয়ে দিও। ওকে, তো আমাকে একটু বলো, মূল বিন্দুগামী ফি এর সমান্তরাল, তোমার ফি এর সমান্তরাল হবে, ঠিক আছে? কেন হোয়াই নট ওয়াই এর সমান্তরাল? ফি এর সমান্তরাল বাই দুইটারই কনস্ট্যান্ট গ্রাফ তো হবে, দুইটাই তো কনস্ট্যান্ট গ্রাফ তো হবেই না,
দুইটাই কনস্ট্যান্ট। ওকে, তুমি খুব কাছাকাছি আছো, রুবি খুব কাছাকাছি আছো। দুইটাই কনস্ট্যান্ট, গ্রাফ হবে না কেন? গ্রাফ তো হবে, গ্রাফ অবশ্যই হবে। এক্স ওয়াই কনস্ট্যান্ট, এ আকারের হওয়া একটা অতিরিক্ত। এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, মানে ব্যাপারটা এরকম না। ওয়াই এক্সিস প্যারালাল, আমি একটু ভালো আনসার চাচ্ছি, তোমরা একটু চিন্তা করো জিনিসটা। দেখো আমি ক্লু দিচ্ছি, এটা চার্লসের সূত্র। চার্লসের সূত্র হচ্ছে বি 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 বাই টি বনাম কে কনস্ট্যান্ট, এবং এই সূত্রে কিন্তু ফিও কনস্ট্যান্ট। তার মানে আমরা দুইটা কনস্ট্যান্টের মধ্যে এখন একটা গ্রাফ করব। তাহলে গ্রাফটা কি হবে? তুমি এক্স অক্ষের সমান্তরাল বলতেছো, এটা মানে অর্ধেক আনসার, আবার ওয়াই অক্ষ বলতেছো, এটাও অর্ধেক আনসার। মানে এক্স্যাক্টলি আনসারটা কি হবে? মূল বিন্দু। আহা, খুবই খুবই হতাশাজনক আনসার। হবে না বলতেছে, হবে না, মূলবিন্দু হবে। খুবই হতাশাজনক আনসার, একটু ভালো আনসার চাচ্ছি ভাইয়ারা। হবে না, বিন্দু, খুব হতাশাজনক আনসার। দুইটা সরলরেখা ছেদ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দুইটা, দেখো ভাইয়া দুইটা সরলরেখা ছেদ করবে, এক্স্যাক্টলি। ধন্যবাদ রবি, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এক্স্যাক্টলি, দেখো আমি এই জিনিসটাই শুনতে যাচ্ছি। তোমার নর্মাল জিনিস, তোমার গ্রাফ কেন হবে না? গ্রাফ না হওয়ার কোনো কারণ নেই। তোমার বি বাই টি বনাম হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে ওই যে একটা মেয়ে বললো যেটা সিঙ্গেল থাকবে ওইটা সমান্তরাল, ঠিক আছে দাও, তাহলে এটা সমান্তরাল। এখন ফিও কনস্ট্যান্ট, তাহলে কি? তাহলে বাকিরা সমান্তরাল। তার মানে এদের একটা হচ্ছে স্যাদবিন্দু থাকবে, এদের একটা কি থাকবে? মিটিং পয়েন্ট থাকবে, এদের একটা স্যাদবিন্দু থাকবে। মানে দুইটা পরস্পরকে কি করবে? স্যাদ করবে, এবং এদের একটা স্যাদবিন্দু থাকবে। তোমাকে কিন্তু ভার্সিটিতে এরকম কোশ্চেন দিতে পারে যে দুইটা স্যাদ করলে তোমার স্যাদবিন্দুটা বের করো। স্যাদবিন্দুটা বের করতে তোমাকে বলতে পারে, খুবই ডিফিকাল্ট কোশ্চেন, বাট তুমি একটু মাথা খাটাইলে সেটা বের করতে পারবা, নো প্রবলেম। বলতেছে গ্রাফ হবে না, গ্রাফ গ্রাফ কেন হবে না? গ্রাফ তো অবশ্যই হবে, গ্রাফ না হওয়ার কোনো কারণ নেই। কারণ যখন একটা কনস্ট্যান্ট ছিল তখন কি তুমি কি গ্রাফ বাদ দিয়ে দিছো? তুমি তো গ্রাফ বাদ দাও না, তখন তো ঠিক আঁকছো, এখন কেন হবে না? বুঝতে পারছো? ওকে, তাহলে আমাদের একটা রিসার্চ পাচ্ছে হচ্ছে রুবি, রুবি হচ্ছে একটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা আবার কোশ্চেন দিব। নো প্রবলেম, মন খারাপ করো না। বাট এই যে তুমি একটা ইন্টারেস্টিং জিনিস শিখলা, তুমি অনেক জায়গায় পড়ছো আগে, আমিও জানি, বাট তুমি একটা ইন্টারেস্টিং জিনিস যে শিখলা, এই জিনিসটা ইম্পর্টেন্ট। তুমি টি শার্ট হয় মানে পাইলা না পাইলা নাই, এটা ফ্যাক্ট না, এটা ফ্যাক্ট করে না, কারণ হচ্ছে বাট তুমি যে একটা ইন্টারেস্টিং জিনিস এখান থেকে শিখে গেলা, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো ভাইয়া? ঠিক আছে, তাহলে এটা গেল। পরবর্তীতে আমরা আমরা গেল উসাকের গ্রাফে যাই। আমরা যদি তোমার যে মানে গেল-উসাকের গ্রাফে যদি আমরা যাই, যে গেল-উসাকের গ্রাফ, দেখো গেল-উসাকের সূত্র আমাদের কি ছিল? ফি সমানুপাতিক টি, এবং এই সূত্রে হচ্ছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে তোমার ফি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এরকম বলতে পারি। আরেকটা বলতে পারি আমরা বি হচ্ছে কি, বিও কনস্ট্যান্ট। তাহলে আমাদের দুইটা জিনিস কনস্ট্যান্ট। তাহলে দেখো, তাহলে আমরা এখান থেকে প্রথমে একটা গ্রাফ আঁকতে পারি, যে ফি বনাম টি গ্রাফ আঁকতে পারি। তাহলে দেখো, যেহেতু আমরা অর্থাৎ ফি ইকুয়াল টু কি তোমার কে টি, তাহলে কত? ওয়াই ইকুয়াল টু এম এক্স, জাস্ট দেখে দেখে বসাইলাম, তাহলে এটা মূলবিন্দুগামী। আবার তুমি যদি সেম টি বনাম ফি আঁকো, একই মূলবিন্দুগামী হবে। এখন তুমি যদি আবার আগের মতো একটা গ্রাফ আঁকো, যে ভাইয়া ফি বাই টি বনাম ফি গ্রাফ, তাহলে এটা এই বরাবর হবে। আবার আচ্ছা, রুবি আমাকে মেসেজ দিছে যে ভাইয়া আমি তো একবার টি শার্ট পাইছিলাম ফার্ম গেট থেকে, ও আজকে আবার পাইছে। দেখো, যে পায় না ও পায় না, আর যে পায় ও আমার থেকে ফার্ম গেটও নিছে, আজকে আবার পাইয়া বসে আছে। মানে যে পায় ও সব দিক দিয়ে পায়, কি কপাল। ঠিক আছে রবি, তুমি এক কাজ করবা, তুমি হচ্ছে অন্য কাউকে গিফট করে দিও, তুমি, তোমার মন অনেক উদার আমি জানি, তো হচ্ছে গিফট করে দিবা, ঠিক আছে? তাহলে এই গ্রাফগুলো বুঝছো কিনা বলো। আর তোমাদের কাছে মনে হচ্ছে যে আচ্ছা কি মানে এইভাবে বই ধরে ধরে পড়াচ্ছে, এটা কোনো ইয়ে হইলো? কারণ স্বাভাবিকভাবেই সবাই যেখানে এখন স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছে, ওই জায়গায় এরকম মানে এরকম মেইন বই ধরে ক্লাস নেওয়া, দিস ইজ সো ডিসগাস্টিং। বাট আমি পছন্দ করি, আমার ভালো লাগে, আমার স্যাটিসফ্যাকশনটা ইম্পর্টেন্ট, আমার স্যাটিসফ্যাকশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ আমার ভালো লাগে এইভাবে, আমার কাছে মনে হয় যে ওকে গুড, খুব বেশি স্টুডেন্ট মানে তোমার ইয়ে না হোক, মানে আকর্ষণ, মানে খুব বেশি স্টুডেন্টের কাছে জিনিসটা অ্যাট্রাকটিভ না লাগুক, বাট যারা বুঝতে পারবে যে আসলে এটার গুরুত্ব কতটুকু, তারাই মানে ক্লাসটা করবে, এটা আমার কাছে মনে হয়। এই জন্য যে ঠিক আছে, মানে অনেক অনেক পোলাবান ইউজ করলো, বাট আমার যদি আমার ক্লাসটা 10 জনও করে, এটাও আমার কাছে ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমি যখন ক্লাসটা শুরু করি তখন
10 জন আমার ক্লাস করতো, তখন আমি পড়াইতাম। এখন আমার ফেড ব্যাচে 150-200 স্টুডেন্ট থাকে, এখনো আমি পড়াই। তো এটা এটা আমার কাছে খুব বেশি ম্যাটার করে না, বাট তুমি কতটুকু শিখতেছো এই জিনিসটা ম্যাটার করে। তোমরা এই গ্রাফগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, তোমরা ছবি তুলে নিতে পারো, অথবা আমি ক্লাসে ছবি তুলে দিয়ে দিব, তোমরা মানে যেটা ইচ্ছা করো আর কি, অথবা স্ক্রিনশট নাও, যা খুশি করো, যা খুশি করো, বাট জিনিসটা রাখো। ওকে, আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে গেল। এখন আরো কিছু গ্রাফ আমরা বুঝাবো, শেষ না আসলে, মানে পড়াইলে পড়াশোনা শেষ নাই, আমার অনেক টাইম লাগে পড়াইতে। আমি মানে অ্যাডমিশন স্টুডেন্ট, ওইভাবে আমি আসলে মানে দ্রুত পড়াইতে পারি না, আমার অনেক টাইম লাগে। ওই যে কচ্ছপ গতির ইন্টারনেট বললাম না, তো যাই হোক, টাইম লাগুক, সমস্যা নাই, আমরা আস্তে ধীরে পড়ি। ভাইয়া বইটা নিচের দিকে দেখি একটু, কি দেখবা নিচের দিকে? এই যে মারো একটা স্ক্রিনশট দুমাইয়া, মারো একটা স্ক্রিনশট, ধুমধাম একটা স্ক্রিনশট মারো। বাট স্ক্রিনশটের চেয়ে আমি খুশি হই তোমরা যদি জিনিসটা লিখে ফেলো, তাহলে হচ্ছে আমি খুশি হই, বুঝছো? তোমরা থাকো, আরো 4টা টি শার্ট 4 জন পাবা, মন খারাপের কিছু নাই, 4 জনকে দিয়ে দিব। তোমাদের একটু পড়াশোনাও করাইলাম, টি শার্টও হচ্ছে পাইলা। সোজা করে ধরলে তুমি পুরোটা দেখতে পাবা না, বুঝছো? সোজা করে ধরলে পুরোটা দেখতে পাবা না, এই জন্য এভাবে দিচ্ছি। তারপরে তুমি এটাকে মানে সোজা করে নিও, ওকে? আচ্ছা টেনশন নিও না, আমি ছবি তুলে দিয়ে দিব নি, এত প্যারানো কিছু নেই। আচ্ছা এখন আসো, এখন এখানে কিছু ম্যাথ আছে, এখানে কয়েকটা ম্যাথ আছে, আমি একটু ম্যাথগুলা দিই। যারা ভার্সিটিতে পরীক্ষা দিবে তাদের জন্য ম্যাথগুলা লাগবে। যেমন এই ম্যাথটা, যারা ভার্সিটিতে পরীক্ষা দিবা, আমি জাহাঙ্গীরনগরে পাইছিলাম, এই ম্যাথটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। মেডিকেলে আসার চান্স নাই, মেডিকেল আসার চান্স নাই, ঠিক আছে? আর এই ম্যাথটা, এই দুটা ম্যাথ তোমরা যারা ভার্সিটিতে পরীক্ষা দিবা তাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার ক্লাস করার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে তুমি ক্লাসের পরে বুঝে যাবা কোনটা তোমার কোথায় লাগবে, কোনটা ভার্সিটিতে লাগবে, কোনটা মেডিকেলে লাগবে, কোনটা কই লাগবে, তুমি নিজেই বুঝে যাবা। আর এখানে আসো, এখানে তোমার এই ম্যাথটা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। এত কঠিন ম্যাথ ভাই মেডিকেলে আসে না, মেডিকেলের মানে মাথা ঘুরাবে এগুলো আসলে। আমরা যারা আসলে মানে ডাক্তার মানুষ, আমরা ডাক্তার হব, আমরা এত প্যাস এগুলো আমরা পারি না, ঠিক আছে? এখন দেখো, আর এই ম্যাথটাও তোমার ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, কারণ তোমরা যারা ভার্সিটিতে পরীক্ষা দিবা, আমি জাস্ট হচ্ছে বলে দিচ্ছি। ভাইয়া সোজাভাবে ধরলাম সোজাভাবে, কিন্তু সোজাভাবে ধরলে পুরো পেজটা তো আসবে না ভাইয়া, ধরলাম সোজাভাবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, মানে বইয়ের, আমি যখন পড়াই বইয়ের আসলে কোনো কিছু বাদ দিই না, নারী বুড়ি বাদ দিলে আমার মানে কষ্ট লাগে। তো এখানে 2টা গ্রাফ আছে, যারা ভার্সিটিতে পরীক্ষা দিবা তাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি যখন জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিই, এই 2টা গ্রাফ থেকে একটা গ্রাফ আসছিল, ওকে? এখন দেখো এই গ্রাফটা, দেখো এটা বি বনাম 1/ফি গ্রাফ, এবং এখানে দেওয়া আছে T3, মানে T1 T2 T3 দেওয়া আছে। তো তোমাকে বলছে যে এখানে টি এর মধ্যে একটা সম্পর্ক বের করো। এই ধরনের গ্রাফের ক্ষেত্রে কিভাবে তুমি সম্পর্ক বের করবা? সিম্পল জিনিস, এখানে 3টা লাইন টানা আছে না? তুমি দেখো, তুমি প্রথম লাইনটা থেকে একটা মানে এই ভূমির উপর একটা লম্ব টানো, টানলা, দ্বিতীয় লাইন থেকে একটা টানো, টানলা, তৃতীয় লাইন থেকে একটা টানো, টানলা। দেখো তো কোন লাইনটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ক্ষেত্রফল দখল করে? দেখো তো 3 নাম্বার লাইনটা না? কারণ 3 নাম্বার লাইনের মধ্যে তোমার T1ও আসছে, T2 আসছে, আবার 2 নাম্বার লাইনের মধ্যে তোমার T1ও আসছে, T2 আসছে, কিন্তু 1 নাম্বার লাইনের মধ্যে কেবলমাত্র T1 আসছে। এজন্য সহজভাবে মনে রাখবা, যেটার ক্ষেত্রফলটা বেশি ওই টেম্পারেচারটাই বড়, সোজা কথা, শেষ। তাইলে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1, কথা বুঝছো? একেবারে সিম্পল জিনিস, এটা তোমরা মানে করতে পারো না, তোমরা পেঁচায় পেলো ভাই। সহজ জিনিস হচ্ছে যেটা বেশি ক্ষেত্রফল দখল করে ওইটা টেম্পারেচারটাই বেশি হবে, ওকে? এবার আসি এখানে, দেখো প্রথমে এখান থেকে একটা দাগ দাও, তারপর এখান থেকে একটা দাগ দাও, তারপর এখান থেকে একটা দাও। দেখো তুমি যখন T3 থেকে দাগ দিছো, T3 কিন্তু আগে 2টাকেও কভার করে,
T2 থেকে যখন দিছে এটা কিন্তু T1 কেও কভার করে, আর T1 শুধু T1 কে কভার করে, তাহলে ক্ষেত্রফল কোনটার বেশি? T3 এর বেশি। দ্যাটস ওয়াই এই গ্রাফের ক্ষেত্রে হবে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। কথা কি বুঝছো? বুঝতে কি পেরেছো নাকি পারো নাই? খুবই সিম্পল জিনিস, সহজ জিনিস, বাট বুঝতে হবে। ওকে, এগুলা কিন্তু ভার্সিটিতে আসে। এগুলা কিন্তু ভার্সিটিতে আসে আমাদের। ওকে, আচ্ছা আচ্ছা, তোমরা আমাকে বলো তো, তোমাদের যারা তো আমার আমার হচ্ছে যে মানে সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্ট আছে, ওদের মতামত আমি নিলাম 1 মাস ক্লাস নেওয়ার পরে, গতকাল ওদের মতামত নিলাম। তো তোমরা যারা মানে ওরা বাদে আসো, তোমাদের কাছে ক্লাসটা কতটুকু ফ্রুটফুল হচ্ছে, বা তুমি নতুন কিছু শিখতে পারতেছো কিনা, এই মানে এটা একটু বলো যে তুমি আসলে নতুন কিছু এখান থেকে পাচ্ছ কিনা, নাকি মনে হচ্ছে যে জাস্ট হচ্ছে আচ্ছা ঠিক আছে মানে ব্লা 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 বক বক করতেছে এরকম কিছু। ওকে, তোমরা আসলে নতুন কিছু শিখতে পারতেছো কিনা। আচ্ছা, এখন এখন এখানে দেখো, এই যে মানে কোনো বাচ্চা কাচ্চা আমার বাদ দিতে ভালো লাগে না, এটা একটু বুঝাই দিই, জাস্ট মুখে মুখে বলে যাই। দেখো এখানে এখানে ফার্স্টে কি করছে, ফার্স্ট লাইনে দেখো ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে ভর বাই আয়তন। তোমরা পড়ছো এটা, তোমরা জানো রো ইকুয়াল টু এম বাই বি, মনে আছে ছোটকালে পড়ছিলা রো ইকুয়াল টু এম বাই বি, রো 9-10-এ পড়ছিলা রো ইকুয়াল টু এম বাই বি। ওই সূত্রটাই এখন বড় হয়ে গেছে, বড় হয়ে কি হয়েছে, বড় হয়ে হচ্ছে তোমার যে ডি ইকুয়াল টু ডব্লিউ বাই বি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো ডি ইকুয়াল টু ডব্লিউ বাই D1 ইকুয়াল টু ডব্লিউ বাই B1, D2 ইকুয়াল টু ডব্লিউ বাই B2। তারপরে কি করলো, B1 B2 বের করলো এখান থেকে। ঠিক আছে, B1 B2 বের করলো। আচ্ছা, এখন এই B1 B2টা বের করে কি করলো, এই যে দেখো এই সূত্র আছে এখানে বসায় দিল। তাহলে দেখো Phi1 W বাই D1, Phi2 W বাই D2, তাহলে আলটিমেটলি এটা পাচ্ছি। তো এটা থেকে W W তোমার বাদ যাবে, তাহলে আলটিমেটলি থাকতেছে কি ফি বাই ডি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে ফি বাই ডি ইকুয়াল টু কনস্ট্যান্ট আমরা পাচ্ছি, কারণ আলটিমেটলি আমরা পাচ্ছি যে স্থির তাপমাত্রায় তোমার ফি সমানুপাতিক ডি। এটার মানে কি দেখো, এটা সূত্রের প্রমাণটাও দেখাইলাম। এবার আমি একটু এটা মুখে বলে দিই, এটা আসলে প্রমাণ লাগে না, এটা ছোট নাদান বাচ্চাও জানে। আরে ভাই, ঘনত্ব যদি বাড়াই তাহলে প্রেসার বাড়বে না কমবে? ধরো একটা একটা কন্টেইনারে তুমি চাপ দিচ্ছ চাপ দিচ্ছ চাপ দিচ্ছ চাপ দিচ্ছ দিতেই আছো, তুমি যখন এটাকে প্রেসার দিবা তখন মানে এটার যে ঘনত্ব সেটা বাড়বে না কমবে? ঘনত্ব বাড়বে না কমবে? এক্স্যাক্টলি বেড়ে যাবে। এজন্য এটা কি, এটা হচ্ছে সমানুপাতিক, বুঝছো? এজন্য হচ্ছে সমানুপাতিক, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা গেল। তো আমরা মোটামুটি সবকিছুই পড়াবো, আর এগুলা এই কোশ্চেনগুলো অবশ্যই পড়বা, আমি বারবার বলতেছি তোমাদের। এখানে আরেকটা প্রমাণ আছে, আর আমি আরেকটা কথা বলি, তুমি এই যে 3টা দিন ক্লাস হবে, ধরে নাও যে আচ্ছা ঠিক আছে একটা লোক ক্লাস নিচ্ছে, 3টা দিন জাস্ট ক্লাস করলাম আর কি, ধরে নাও যে কিছুই তুমি কোনো লাভ টাভ হবে না, জাস্ট হচ্ছে করো। ওকে, এখন 3টা দিন ক্লাসের পরে তুমি দেখবা তুমি এই চ্যাপ্টারের তুমি যত এমসিকিউ আছে, তুমি কোশ্চেন ব্যাংক খোলো অথবা মেইন বই, যত এমসিকিউ আছে তুমি সব পারবা, সব পারবা, একটা এমসিকিউ বাদ যাবে না যেটা তুমি পারবা না। এবং আমি নিজেও তোমাকে কি এমসিকিউ ধরে ধরে পড়াই দিব। ওকে, তো একটু ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনতে হবে। আচ্ছা, এখন দেখো যে স্থির চাপে গ্যাসের ঘনত্বের উপর তাপমাত্রার প্রভাব, এটাও একটা প্রমাণ। এটা প্রমাণটা তোমরা দেখলেই বুঝবা, আমি জাস্ট মানে মেইন নির্যাসটা বুঝাই দিই। দেখো এখানে নির্যাসটা হচ্ছে যে ডি ব্যস্তানুপাতিক 1/t। এটার মানে কি, ডি ব্যস্তানুপাতিক 1/t মানে কি, ধরো তুমি একটা বস্তুকে তাপ দিছো, তাহলে এটার অনুপরমাণুগুলো দূরে সরতে থাকবে, মানে কি ঘনত্ব কমে যাবে। তার মানে তাপ দিলে কিন্তু ঘনত্ব কমে যায়, আবার চাপ দিলে কিন্তু ঘনত্ব বেড়ে যায়, বুঝছো? সিম্পল জিনিস। ওকে, এতটুকু গেল, আমরা এখন আসি। তাহলে এখান পর্যন্ত আশা করি তোমাদের কোনো প্রবলেম নাই, আমি ধরে নিচ্ছি তোমাদের কোনো প্রবলেম নাই। এখন এখানে অ্যাভোগাড্রোর সূত্র সবচেয়ে সহজ একটা সূত্র 9-10-এর, আমি জাস্ট এটা নিয়ে বেশি কথা বলবো না। অ্যাভোগাড্রোর সূত্রটা হচ্ছে এই যে বলছিলাম, মূলত মানে আমরা এতক্ষণ 3টা রাশি নিয়ে কাজ করছি, বিটি ফি। এখন এখানে আরেকটা রাশি নিয়ে কাজ করব, সেটা হচ্ছে যে এন। এনটা কি? এনটা হচ্ছে ভাইয়া মূল সংখ্যা। মূল সংখ্যা কি? ধরো তোমাকে আমি NaCl দিয়ে দিলাম হচ্ছে 50 গ্রাম, তো তোমাকে বললাম 50 গ্রামে কতটুক মানে কত মোল,
তো যেই গ্রামটা তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে তুমি ওই NaCl এর আণবিক ভর দিয়ে ভাগ দিবা। তাহলে আণবিক ভর দিয়ে ভাগ দিলে তুমি হচ্ছে কি মোলে পাবা। তার মানে যত গ্রাম তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে সেটাকে তুমি আণবিক ভর দিয়ে ভাগ দিলে মানে মোলে হিসাবটা পাবা। ঠিক আছে, এখন দেখো তো অ্যাভোগাড্রো সূত্রটা হচ্ছে বি সমানুপাতিক এন। বি সমানুপাতিক এন, তাহলে দেখো তার মানে বি আর এন এর মধ্যে সম্পর্ক। তাহলে বাকি যে টি আর ফি আছে এরা কি, এরা হলো কনস্ট্যান্ট। এই যে দেখো কনস্ট্যান্ট, দেখছো খুবই সিম্পল, এই যে কনস্ট্যান্ট। আচ্ছা তাহলে গেল, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে আমরা কি বলতে পারি না যে বি বাই এন ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা যাই হোক। আচ্ছা এখানে অ্যাভোগাড্রো সংখ্যাটা একটু মনে রাখবা। অ্যাভোগাড্রো সংখ্যাটা তুমি ছোটকাল থেকেই পারো। এই যে 1 মোল সমান, এই বেসিকটা তোমাদের একটু ক্লিয়ার করি। এটা আমি জানি, আমি আমি এখনো যখন অনেক স্টুডেন্ট পার্সোনালি মানে পড়াইলে আমি দেখি অনেক কিছু পারে, অনেক কিছু পারে, বাট হচ্ছে তোমার দেখা যায় যে ছোট ছোট বেসিক জিনিস পারে না। যেমন আমি তোমাকে বলি, ধরো সাপোজ তোমাকে আমি বললাম 1 মোল কার্বন ডাইঅক্সাইড, এটার মানে তুমি কত গ্রাম বুঝবা। একদম বেসিকটা ক্লিয়ার করে নাও যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে কত গ্রাম বুঝবা। কার্বনের আণবিক কত, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে 16 × 2, তাহলে 32, তার মানে 44 গ্রাম। তাহলে কতটুকু, 44 গ্রাম। আচ্ছা এখন তোমাকে আমি যখনই 1 মোল কার্বন মানে বললাম যে এরকম 1 মোল কার্বন ডাইঅক্সাইড, তখনই তোমাকে সাথে সাথে বুঝতে হবে আমি তোমাকে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের কথা বুঝাইছি। ওকে, কত গ্রামের কথা বুঝাইছি, 44 গ্রাম। তাহলে তোমাকে বললাম যে 1 মোল পানি H2O, তার মানে কত গ্রামের কথা বুঝাইছি, পানির যত তোমার আণবিক ভর হবে তত গ্রাম বুঝাইছি। তোমাকে বললাম যে 1 মোল অমুক অণু মানে ধরো NH3, তাহলে NH3 এর আণবিক ভর যতটুকু হবে ততটুকু। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এখন 1 মোলে তোমার এটা গেল হচ্ছে গ্রামে। এখন 1 মোলে অণুপরমাণু থাকে না, অণুপরমাণু, তাহলে 44 গ্রামে কতটা অণুপরমাণু থাকে তুমি কি বলতে পারবা। এই 44 গ্রামে হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যক অণুপরমাণু থাকে, মানে 6.022 × 10⁻23টা অণুপরমাণু থাকে। ঠিক আছে, তাহলে 44 গ্রামে নাম্বার অফ অ্যাভোগাড্রো বা 6.02 × 10⁻23টি সংখ্যক অণুপরমাণু থাকে। তাহলে দেখো আমি তোমাকে কি বলছি, আমি জাস্ট একটা কথা বলছি 1 মোল কার্বন ডাইঅক্সাইড, কিন্তু তুমি কি কি উদ্ধার করলা এখান থেকে। 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান ভাইয়া 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এবং 1 মোল কার্বন ডাইঅক্সাইডে 6.02 × 10⁻23টি সংখ্যক অণু থাকে। যেহেতু কার্বন ডাইঅক্সাইড একটা অণু, এই জন্য আমরা অণু বলছি। ওকে, তাহলে এই দুইটা কথা বুঝতে কারো প্রবলেম আছে কিনা আমাকে বলেন। আমি জানি এই বেসিকটা অনেকেরই ক্লিয়ার থাকে না, আমি জাস্ট এটা একটু ক্লিয়ার করব। আচ্ছা সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিও, যারা হচ্ছে এখনো মানে শেয়ার করো না একটু শেয়ার করে দিও। শেয়ার করলে হয় কি তোমার ক্লাসের ইয়েটা বাড়ে, মানে রিচটা বাড়ে। আচ্ছা বুঝতে পারছো। আর যারা 22 ব্যাচের আছো তোমাদের হচ্ছে ঈদের পর থেকে শুরু হবে যুদ্ধ। আমরা তোমাদের জন্য মানে শুরু করে দিব MCQ, কেমিস্ট্রি এবং ফিজিক্স। তোমাদের মানে রিকোয়েস্ট যেটা করছো আর কি, যে ফিজিক্স কেমিস্ট্রি, আমরা ফিজিক্স কেমিস্ট্রি MCQ তোমাদের শেষ করাই দিব। ওকে, আচ্ছা এখন দেখেন ভাইয়া 1 মোল কার্বন ডাইঅক্সাইড বলছি না, আমি যদি বলি যে ধরেন সাপোজ বললাম যে 1 মোল সোডিয়াম, এবার কিন্তু আর অণু নেই, এবার কিন্তু পরমাণু হয়ে গেছে। তাহলে 1 মোল সোডিয়াম সমান কতটুকু হবে, 23 গ্রাম সোডিয়াম। তাহলে 23 গ্রাম সোডিয়াম, এবার কিন্তু অণু নাই, এবার কিন্তু পরমাণু হয়ে গেছে। এখন 23 গ্রামে কতটা সোডিয়াম পরমাণু আছে, সেম একই জিনিস। এবার একটা মজার ট্রিক্স বলি, যখনই তোমাকে 1 মোল বলবে, তোমাকে অণু বলুক, পরমাণু বলুক, আয়ন বলুক, যদি আয়নও বলে, ধরো সোডিয়াম প্লাস বললাম, আয়নও বলুক, যাই বলুক, তুমি ওইটার জাস্ট আণবিক ভর অথবা পারমাণবিক ভরটা বের করে নিবা। তারপরে তোমাকে যদি বলে এটাতে কতটা অণু আছে, পরমাণু আছে,
তোমার 1 মোল যখনই বলে দিবে তখনই ওইটাতে অ্যাভোগাড্রো সংখ্যক অণু অথবা পরমাণু থাকবে। কিসের মতো, মানে অ্যাভোগাড্রো সংখ্যক। ওকে, অ্যাভোগাড্রো সংখ্যক কি থাকবে? অণু অথবা পরমাণু থাকবে। বুঝতে পারছো? অ্যাভোগাড্রো সংখ্যক কি থাকবে? অণু অথবা পরমাণু থাকবে। তাহলে তোমাকে যদি মানে অণু বলুক, পরমাণু বলুক, আয়ন বলুক, যত কিছুই বলুক, সেটা কি? অ্যাভোগাড্রো সংখ্যক অণু, পরমাণু, আয়ন থাকবে 1 মোলে। ওকে, তাহলে আশা করি এই জিনিসটা ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো। এই জিনিসটা নিয়ে তোমাদের আর প্রবলেম হবে না। এটা একটু দেখে নিও। আচ্ছা, এখান থেকে ম্যাটার আছে, কখনো যদি মানে ভার্সিটিতে আসলেও আসতে পারে, তোমরা এগুলো একটু মানে দেখে নিও যে 16 গ্রামে কয়টা অণু থাকে। এগুলো ভার্সিটির জন্য, জাস্ট ভার্সিটি আসলেও আসতে পারে। ঠিক আছে, এই যে এগুলো জাস্ট ভার্সিটির জন্য। আচ্ছা, তাহলে আমাকে বলো তো, এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? বলো তো ভাইয়া, আপুরা। আচ্ছা, প্রায় 1 ঘন্টা তোমার 40 মিনিটের মতো হয়ে গেছে। তোমরা হয়তো মানে বোর্ড হচ্ছ, কারণ অলরেডি দেখা গেল 120-30 জন নিয়ে শুরু করছে, অলরেডি মানে 60 জনের মতো আছে। তো ক্লাস কি কন্টিনিউ করব? ক্লাস কন্টিনিউ করবো কিনা আমাকে বলো, কারণ হচ্ছে তোমার চ্যাপ্টার বড় তো, আর আমি যেভাবে পড়াই এভাবে আসলে তোমার ভালো টাইম লাগে, বুঝছো? যেভাবে পড়াই এভাবে হচ্ছে ভালো টাইম লাগে। এই জন্য হচ্ছে মানে আরেকটু পড়াইতে হবে। আচ্ছা, ক্লাস তো কন্টিনিউ করতে হবে আরেকটু, কারণ তোমাদের তো আরো 4টা টি-শার্ট বাকি আছে। এই যে এখনই কোশ্চেন করে দিয়ে দিব, ওয়েট করো। ক্লাস তো কন্টিনিউ করতে হবে। আচ্ছা দেখো, তাইলে আমরা আরো কিছু অংশ পড়াবো। আর হচ্ছে তোমাদের তো 4টা টি-শার্ট এখনো বাকি আছে, তো আমরা হচ্ছে 4 জনকে দিয়ে দিব। ওকে, আচ্ছা। আচ্ছা, তোমাদেরকে একটা কোশ্চেন করি। হ্যাঁ, তোমাদেরকে একটা কোশ্চেন করি, যে সেই কোশ্চেনটা হলো, এই সাইক্লোন শুনছো না? সাইক্লোন, যদিও তোমাদের রিডিং করতে বলছি এটা, বাট একটা কোশ্চেন করি যে সাইক্লোন, তো সাইক্লোনটা তো সমুদ্রে হয়, নর্মালি সমুদ্রে হয়। তো কোশ্চেনটা হলো সাইক্লোন কোথায় সৃষ্টি হয়? ঠিক আছে, এটা তুমি বই ঘেঁটে লাভ নেই, বই ঘেঁটে এখন বের করতে পারবা না, তো এই জন্য বই ঘেঁটে লাভ নেই। সাইক্লোনটা কোথায় সৃষ্টি হয়? অপশনগুলো দেই: গভীর সমুদ্রে, অগভীর সমুদ্রে, প্লাবন ভূমিতে, পাহাড়ে। তাহলে কোথায় সৃষ্টি হয় বলো তো? 4টা অপশন দিলাম: গভীর সমুদ্রে, অগভীর সমুদ্রে, প্লাবন ভূমিতে, আর হচ্ছে পাহাড়ে। তাহলে আমাকে আনসার দাও তো, দ্রুত যে আনসার দিবে আমি তাকে একটা গিফট দিব। ঠিক আছে, আনসার দাও। সমুদ্রের তলদেশে, ঠিক আছে, বাট আমি তো তোমার অপশন দিছি, আমার অপশন বলতে হবে। ঠিক আছে, ওকে 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 ওকে। আচ্ছা আচ্ছা, দেখো দেখো দেখো, এই যে দেখো, সবার আগে কে আনসার দিছে তোমরাই দেখো, পরে আবার মারামারি করবে। এই যে দেখছো, সাদাব সায়েম, ও হচ্ছে সবার আগে গভীর সমুদ্রে বলছে। ঠিক আছে, সবার আগে ও হচ্ছে গভীর সমুদ্রে বলছে। দেখছো, এর আগে কিন্তু আর কেউ বলে নাই। ওকে, তো এটা নিয়ে ইয়ে করো না, মন খারাপ টারাপ করো না। তাহলে সাদাব সায়েমকে আমরা ওকে একটা টি-শার্ট গিফট দিচ্ছি। ওকে, সাদাব সায়েম, অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাইয়া। ওই স্যার জান্নাত ফারিয়া বলতেছে ভাইয়া আমি এই তুই তো এমনিই পাবি, তুই টি-শার্ট দিয়ে কি করবি? তুই তো ওই দিন নিয়ে গেছিস, আমার তো মনে পড়ছে, তুই ওই দিন নিয়ে গেছিস একটা। আচ্ছা আচ্ছা, অপশন দিব না, হ্যাঁ অপশন দিব না, তাহলে অপশন না দিলে তোমরা একটু টাইম পাবা, অপশন দিলে একটু ইয়ে হয়ে যায় আর কি। আচ্ছা, অপশন দিব না, অপশন না দিলে তোমাদের জন্য, তাহলে তোমরা একটু মানে আনসার করার সুযোগ পাবা। ওকে, আচ্ছা আমাকে বলো তো, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ কত? বায়ুমণ্ডলের নাইট্রোজেনের আংশিক চাপ কত? এটার আনসার একটু দাও তো তোমরা।
অপশন দিব না, আমি আগে দেখি, তোমরা বই দেখে তো বলে ফেলবা, আমি একটু চেঞ্জ করে দিব, মানে ইউনিট চেঞ্জ করে দিব। বলো, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ কত? আচ্ছা, এটা মানে ইউনিট বলবা হচ্ছে অ্যাটমসফিয়ারে, অ্যাটমসফিয়ারে বলবা যে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ কত অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারে বলবা। যে ভাই ফরাইছেন কি, কোশ্চেন জিজ্ঞান কি, ফরাইলেন কি, সুন্দর সুন্দর এতক্ষণ কথা বললেন, এখন দিয়ে কোশ্চেন করতে যায় যে উল্টাপাল্টা কোশ্চেন করতেছেন, এসব কি ভাই? 78 বলতেছে, হেলাল বলছে 78, কত অ্যাটমসফিয়ার? আমি অ্যাটমসফিয়ারে বলছি, আমি অ্যাটমসফিয়ারে বলছি, একটু চিন্তা করে বলেন, আমি তো জানি যে ভুল করবেন। সবাই 78 বলছে, আমি বলছি যে কত অ্যাটমসফিয়ার, কত অ্যাটমসফিয়ার, কত অ্যাটমসফিয়ার। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমরা আমাদের উত্তরদাতাকে পেয়ে গেছি, আমরা উত্তরদাতাকে পেয়ে গেছি। এখন বলেন যে কত অ্যাটমসফিয়ার, সবাই বলতে থাকেন। এই যে দেখেন, সবাই বলতে থাকেন, আমি দেখতে পাচ্ছি 78.09। সবাই বলেন, সবাই বলেন, সবাই দ্রুত আনসার দেন দেখি যে কত অ্যাটমসফিয়ার, এটা একটু বলেন। ঠিক আছে, তাহলে দেখেন সবার আগে সঠিক আনসার দিছে কে? এই যে, ওর নাম কি জানি, রুমানা আক্তার সীমা। হ্যাঁ, ও দিছে 0.78। এটা লিখে নেন, এটা এটা বইতে নাই মনে হয়, আমি এই জন্য এই কোশ্চেনটা করছি। বায়ুমণ্ডলে কত? 0.78 অ্যাটমসফিয়ার। রুমানা আক্তার সীমা, ও হচ্ছে সঠিক আনসার দিছে সবার আগে। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি যাতে তোমরা এটা নিয়ে আবার মন খারাপ না করো, কারণ আমি আমার সব কাজে স্বচ্ছতা রাখি, সেটা অনলাইনে হোক, আমি আমার কাজে স্বচ্ছতা রাখি যাতে কেউ আমাকে কোশ্চেন না করতে পারে। তারপরও তোমরা মাঝে মাঝে আসলে তোমাদের সাথে একটা ওই কথার ইয়ে হয়ে যায়, বাট এই জন্য দেখাই দিচ্ছি যে দেখো কে হচ্ছে সঠিক আনসার দিছে। ঠিক আছে, তাহলে রুমানা আক্তার সীমা হচ্ছে আমাদের সঠিক আনসার দিছে। আচ্ছা, আমরা আরেকটু পড়াই হচ্ছে আরো 2টা কোশ্চেন করে তোমাদের দুজনকে হচ্ছে 2টা টি শার্ট দিয়ে দিব। অলরেডি আমরা 3জনকে পেয়ে গেছি। তোমরা 3জন হচ্ছে কি করবে, আমাকে মেসেজ দিয়ে তোমার কোন কালার পছন্দ আর হচ্ছে তোমার নাম, সরি, তোমার কোন কালার পছন্দ প্লাস হচ্ছে সাইজ, মানে টি শার্টের সাইজ কি সেটা হচ্ছে আমাকে বলে দিবা, বুঝছো? আমরা আরেকটু পড়াই। আচ্ছা, আরো 2জনকে আমরা দিব, আরো 2জনকে আমরা দিব। ঠিক আছে, এখন দেখেন, এখন এখানে বলছে যে গ্যাসের সমন্বয় সূত্র, গ্যাসের সমন্বয় সূত্র এখানে মানে চার্লসের সূত্র, বয়েলের সূত্র সব একসাথে করে একটা সমন্বয় সূত্র করছে। যাই হোক, এটা তোমরা দেখে নিও। পরবর্তীতে এখানে দেখো আদর্শ আদর্শ গ্যাস বা আদর্শ গ্যাস সমীকরণ, যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র সবগুলোকে একসাথে করে একটা আদর্শ সমীকরণ করছে আর কি, যে ফিবি ইকুয়াল টু এনআরটি, এই যে একটা আদর্শ সমীকরণ করছে। ঠিক আছে, এগুলো তোমরা পারবা। যে ভাই এটা কি পড়ানো, গ্যাসের আদর্শ সমীকরণ, এটাই তোমার পরীক্ষায় আসে যে নিচের কোনটি আদর্শ গ্যাস সমীকরণ, তখন পোলাবান এটাই পারে না, অবস্থা বুঝছো? পোলাবান এটাই পারে না। আচ্ছা, মোলার গ্যাস ধ্রুবক, এই যে দেখো আদর্শ গ্যাস এখানে যে 8টা আছে, 8টাকে বলা, হাই হাই, এটা হইলো কি, এই আকামটা হইলো কিভাবে? কিভাবে হইলো এই আকামটা? কারেন্টটা চলে গেল হুট করে। আচ্ছা দেখো তো, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা দেখো তো। আল্লাহর রহমত, আমার হচ্ছে এমবি নেওয়া ছিল, আটকে যায়নি, কারেন্ট চলে গেছে, তো এখন হচ্ছে তোমার মানে ডাটা অন করে ক্লাস নিচ্ছি আর কি। দেখো তো ভাইয়া, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার কিনা বলো। আটকে যায় নাই, এই যে আবার ব্যাক করলাম। জি ভাইয়া ক্লিয়ার, ওকে ওকে ওকে, বেশি ক্লিয়ার না, বেশি ক্লিয়ার না। আচ্ছা যাই হোক, ঠিক আছে। দেখো আমরা আরেকটু করি, আমরা তাইলে যেহেতু কারেন্ট চলে গেছে আমরা বেশিক্ষণ আর ল্যান্দি করব না, আমরা আর বেশিক্ষণ ল্যান্দি করব না। ঠিক আছে, এই হুটহাট কারেন্ট যে চলে যায়, খুবই হতাশাজনক ব্যাপার এসব। আচ্ছা এখন দেখো, এখান থেকে তোমাকে আর এর তাৎপর্যটা কিছুই না, মানে আর এর এই আরটাকে বের করো, তাহলে দেখো আরটাকে এক সাইডে রাখলে হবে কত, ফি বি বাই এন টি। তাহলে মানে ফি মানে চাপ, বি মানে আয়তন, এন মানে মোল সংখ্যা, টি মানে কেলভিন তাপমাত্রা। তাহলে দেখো
চাপ সমান আমরা লিখতে পারি কি ফি ইকুয়াল টু বি, ফি ইকুয়াল টু এফ বাই এ, তোমরা তো জানো ফি ইকুয়াল টু এফ বাই এ। তাহলে উপর হচ্ছে বল, নিচে হচ্ছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য স্কোয়ার। আচ্ছা, তাহলে আয়তন সমান লেখা যায় দৈর্ঘ্য কিউব আর মোল সংখ্যা কেলভিন। তাহলে দৈর্ঘ্য কিউব আর কাটা গেলে তাহলে কত হবে, উপরে একটা দৈর্ঘ্য থাকবে, তাহলে বল ইন্টু দৈর্ঘ্য মানে কি কাজ। তাহলে নিচে মোল আছে ক্যালভিন আছে, তাহলে দেখো কাজ ফার মোল ফার ক্যালভিন। এটা থেকে আমরা একটা সংজ্ঞা দিতে পারি যে স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে গ্যাসের আয়তন বৃদ্ধিতে যে পরিমাণ কাজ হয় তা হলো কি গ্যাস ধ্রুবক আর এর সমান। এটা হলো আর এর কি ভৌত তাৎপর্য, ঠিক আছে। এটা থেকে আমরা হচ্ছে আর এর একটা তাৎপর্য দিতে পারি। তো এখান থেকে তোমার কোশ্চেনটা আসতে পারে কি, কোশ্চেনটা আসতে পারে যে তোমার মানে এই আর এর দেখো এখানে, আচ্ছা এখান থেকে হচ্ছে আর এর যে মানগুলা দেওয়া আছে, আর এর যে মানগুলা দেওয়া আছে সেই মানগুলা হচ্ছে তোমার এখান থেকে আসতে পারে, ঠিক আছে। দেখো আর এর মান অনেকগুলো আছে, লিটার অ্যাটমসফিয়ারে আছে তোমার, লিটার অ্যাটমসফিয়ারের মান হচ্ছে 0.082। এগুলা ভাই মনে রাখতে হবে তুমি যদি অ্যাডমিশনে ভালো করতে চাও। এসআই এককে মানটা কত, এই দুইটা মাস্ট মনে রাখতে হবে, লিটার অ্যাটমসফিয়ার আর এসআই। আর যদি পসিবল হয় সিজিএসটাও মনে রাখবা, ঠিক আছে, সিজিএসটাও মনে রাখবা। এই যে দেখো আর এর মানগুলা, লিটার অ্যাটমসফিয়ারটা মাস্ট মনে রাখতে হবে এবং এসআইটা মাস্ট মনে রাখতে হবে, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, বুঝছো। আরেকটা দেখো, আরেকটা আছে তোমার ক্যালোরি একক। ক্যালোরি এককটা বলছে এই যে দেখো খাদ্যবস্তুর ফুড ভ্যালু গণনায় ব্যবহৃত হয়, খাদ্যবস্তুর ফুড ভ্যালু গণনায় ক্যালোরি একক ব্যবহার করা হয়। বোল্টসম্যান ধ্রুবক, তোমাদের তো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হয়ে গেছে, ডিইউতে কমন একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে বোল্টসম্যান ধ্রুবক থেকে কমন একটা কোশ্চেন আসে। হ্যাঁ হ্যাঁ জাপসা জাপসা বুঝতে পারছি, জাপসা বুঝতে পারছি। তাহলে ঠিক আছে, কারেন্ট যেহেতু একটা 2 নাম্বারই করলো, কিছু করার নাই আসলে। দাঁড়াও, চ্যাপ্টারের থিওরি শেষ কোথায় একটু দেখি। বিশাল বড় চ্যাপ্টার তো, প্রায় 130 পেজ না, পড়লাম মাত্র 30 পেজ, আরো 100 পেজ। ও মাই গড, খুব ডিস্ট্রাক্ট, মানে ধ্বংসাত্মক অবস্থা। আচ্ছা আমরা হচ্ছে কোশ্চেন করি, কোশ্চেন করে হচ্ছে তোমাদের যে গিফটটা, সেই গিফটটা হচ্ছে আমরা দিয়ে দিই। আপাতত আর পড়াচ্ছি না, যেহেতু হচ্ছে তোমাদের একটু প্রবলেম হচ্ছে, প্রবলেমে আমরা পড়াবো না, ঠিক আছে। আচ্ছা আমাকে আমাকে একটু আনসার দিবা, যদিও এটা খুবই খুবই মানে ফালতু কোশ্চেন, বাট একটু আনসার দাও। সেটা হচ্ছে কারণ যাতে একটু টাইম পাও আর কি, সবাই একটু টাইম পাও। এই যে তোমাদেরকে চেঞ্জটা পড়ালাম না এককের, সেখান থেকে বলো 9 ml সমান কত মিটার কিউব। এটার আনসার দাও তো, 9 ml সমান কত মিটার কিউব, দাও এটার আনসার দাও। এরকম কঠিন উল্টাপাল্টা কোশ্চেন করার কারণ হচ্ছে যে যাতে তোমরা একটু টাইম পাও, বুঝছো, যাতে একটু হিসাব করার টাইম পাও। তাহলে 9 ml সমান কত মিটার কিউব বলো তো। 9 ml সমান কত মিটার কিউব। দেখো আমরা প্রায় 2 ঘন্টার মতো মানে ক্লাস নিলাম, কিন্তু মাত্র 30 পেজের মতো শেষ করতে পারছি। এটা আসলে এটা তোমার এই মেইন বই ধরে ধরে পড়াইলে এটা একটা প্রবলেম হয়ে যায়, দেখা যায় যে হিউজ টাইম যায় ক্লাস নিতে এবং সবকিছু মানে বোঝানো লাগে স্টুডেন্টদেরকে। কিন্তু স্লাইড ডেট খুলে নিলে ওটা আবার সুবিধা আছে, মানে নিজের মন মতো যেটা যেটা ইম্পর্টেন্ট ওইটা সেট করা যায়। আচ্ছা আমাকে বলো তাইলে 9 ml সমান কত মিটার কিউব। ওকে, এটার আনসারটা একটু দাও। কেউ আনসার দিছো কত মিটার কিউব? 9 মিটার কিউব, 9 বলতেছো, 9 বলতেছো, 9 মিটার কিউব, 99 ইন্টু 10 ইনভার্স 6, 9 ইন্টু 10 ইনভার্স 6। আচ্ছা দেখো আমি এখানে দেখতে পাচ্ছি সবার আগে আনসার দিছে হচ্ছে তোমার তাসরুফা, তাসরুফা টিসি, ওর আইডির নাম কি জানি, 9 ইন্টু 10 ইনভার্স 6। ওকে, 9 ইন্টু 10 ইনভার্স 6 তাসরুফা
ও হচ্ছে দেখলাম যে সবার আগে আনসার দিছে, এখন এখন অনেকেই দিচ্ছ। তারপর আমি একটু আবার দেখি, তোমরা মারামারি করো না। কারেন্ট চলে গেছে তো আমি অল্টারনেট মোবাইল দিয়ে দেখতে পারতেছি না, আমি এখান থেকে একটু দেখি। অল্টারনেট মোবাইলটা দিয়ে আর দেখতে পারতেছি না, কারণ ওয়াইফাই থাকলে দুইটা মোবাইল ইউজ করা যায়, বাট ওয়াইফাই কারেন্ট গেলে একটাই তখন থাকে। দেখি কি খবর তোমাদের আনসারের, সবার আগে কে আনসার দিল। কারেন্ট আসছে, বাট এসে কি হবে। আচ্ছা যাই হোক, দেখো আমি আমি চেক করতেছি একটু সবার আগে কে আনসার দিল তোমাদের মধ্যে। আচ্ছা ওই তাসরুফা যে আইডিটা, তাসরুফা টিফি, দেখলাম যে আইডিটার নাম, ওই হচ্ছে সবার আগে আনসার দিল। তাহলে এটা কত হবে? এটা হবে তোমার 9 × 10⁻⁶। কত হবে? 9 × 10⁻⁶। ওকে, মন খারাপ করো না, মন খারাপ করো না, আমাদের তো আরো 2-3টা ক্লাস আছে, গিফট পাবা, সমস্যা নেই, মন খারাপ করো না। আচ্ছা ধরো পরবর্তীতে আরেকটা কোশ্চেন করে দিই, তাহলে আমাদের আমরা 4 জন পেয়ে গেছি না? আমরা 4 জন পেয়ে গেছি। দেখি কারণ যেহেতু আসছে, আমি অল্টারনেট মোবাইলটা নেই, তাইলে আমি তোমাদেরও মানে দেখাইতে পারি যে কে আসলে মানে সঠিক উত্তর দিছে, তোমাদের আমি দেখাইতে পারি আর কি জিনিসটা। তোমাদের দেখানো ভালো, কারণ তোমাদের যেটা একটা গিফটের ব্যাপার, এটা হচ্ছে তোমাদেরও রাইটস আছে জিনিসটা আসলে কতটুকু ফেয়ার হচ্ছে এই জিনিসটা জানার। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনটা করি, লাস্ট কোশ্চেনটা, সেটা হলো আচ্ছা এই কোশ্চেনটা একটু একটু বাইরের কোশ্চেন, এটা তোমার মানে হাজারিতে নাই, এই কোশ্চেনটা হাজারিতে নাই, বাট একটু আনসার করার চেষ্টা করো। সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় কোনটা পাওয়া যায়? অপশনটা শোনো, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে কোনটা পাওয়া যায়? ঠিক আছে, যে অপশনগুলো হচ্ছে হিলিয়াম, রেডন, নিয়ন, আর্গন। কেউ ABCD বলবা না, হয় আনসার হিলিয়াম হইলে হিলিয়াম বলবা, নিয়ন হইলে নিয়ন বলবা, রেডন হইলে রেডন বলবা, আর্গন হইলে আর্গন বলবা। এবার বলো তাহলে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোনটা পাওয়া যায়? হিলিয়াম, নিয়ন, আর্গন, রেডন। বলো বলো বলো, লাস্ট কোশ্চেন শেষ করে দেই, যেহেতু কারেন্ট একটা 2 নাম্বারই করলো আমাদের সাথে। আর আগামীকালকেও সেম 3টায় ক্লাস, সবাই থাকা ট্রাই করবা, সবাই থাকা ট্রাই করবা, সবাই থাকা ট্রাই করবা। আচ্ছা দেখি কি কি অ্যান্সার দিছো। আগামীকাল 3টায় ক্লাস, একই চ্যাপ্টার আমরা পরবর্তী অংশ থেকে শুরু করব, এবং আগামীকাল একটু মানে র্যাপিড পড়াবো, কারণ হচ্ছে এখন 100 পেজ আমাদেরকে শেষ করতে হবে, আবার MCQ সলভ করাইতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকেই আসলে সঠিক অ্যান্সার দিছো, অনেকেই সঠিক অ্যান্সার দিছো। আরেকটা আরেকটা রিকোয়েস্ট করবো, আমাকে আমি আরেকটা রিকোয়েস্ট করব তোমাদের, সেটা হচ্ছে তোমরা হচ্ছে যদিও ক্লাস নোট তো মনে হয় না কেউ করছো, বাট হচ্ছে আমি বলবো যে তোমাদের এই যে মেইন বই ভিত্তিক পড়ানোটা তোমাদের কতটুকু হেল্পফুল হয়, এটা নিয়ে তুমি তুমি হচ্ছে একটু যদি কষ্ট করে মানে 2 মিনিট টাইম করে তুমি যদি গ্রুপে হচ্ছে পোস্ট করো, তাহলে এটা মনে হয় যে আমার জন্য সবচেয়ে বেশি ভালো হয়। কারণ হচ্ছে এতে করে অনেক স্টুডেন্ট জিনিসটার প্রতি তোমার মানে জিনিসটার ইম্পর্টেন্সটা বুঝবে, যে আসলে তোমার মেইন বই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। ওকে, তো আমি এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে হচ্ছে তোমার আর্গন আর্গন হচ্ছে এই যে দেখো, সামি সঠিক অ্যান্সার দিছে, তোমরাও দেখো সামি, হ্যাঁ সামি হচ্ছে সঠিক অ্যান্সার দিছে, মাঝখানে একটা স্পেস, এরপরে MI লেখা, সামি। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমরা পেয়ে গেছি আমাদের 5 জন। ভাবির দোয়ায় আমি পাবো, এবার কোন ভাবির দোয়ায় পাবি? আচ্ছা তাহলে ঠিক আছে, আমরা 5 জন পেয়ে গেছি। তোমরা হচ্ছে আমাকে মেসেজ দিও, আমি হচ্ছে ইয়ে করবো, তোমাদের আগামীকালকে গিফটটা পাঠিয়ে দিব। ওকে, আর আগামীকাল 3টায় হচ্ছে আমরা আবার ক্লাস নিব, একই চ্যাপ্টার তোমার পরবর্তী অংশ থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অনেক বেশি পড়াশোনা করো। সবাইকে আসসালামু আলাইকুম।